আমি যদি না পারি ঠিক আছে, আমাকে রিজেক্ট করা হবে। আমি যদি পারি তাহলে আমার যোগ্যতায় আমাকে নেওয়া হবে। কারণ এখন আসলে খুব সুন্দর করে আমরা ইজিলি একটা কিছু দেখে জাজ করে ফেলি, কমেন্ট করে ফেলি। তখন ওই সময়টা আসলে সিনেমা হলে ছিল একটা মাধ্যম। তো এই জায়গাতে আসলে আমরা অনেক আনলাকি, একটা ভুলভাল ডিসিশন নিয়েও ফেলতে গিয়েছিলাম, কিন্তু সেখান থেকে আমার মা আমাকে ওভারকাম করিয়েছে যে না, এরকম করলে হবে না, তোমার সাকসেস হয়েই দেখাতে হবে। তোমার যেই জায়গায় কমিটমেন্ট দেওয়া আছে, যেটাই হোক, পৃথিবী উল্টে গেলেও সেই কমিটমেন্ট রাখার চেষ্টা করবে। পথে প্রেম পথে পূজা, পথে প্রোপাগান্ডাও হয়। ও তারকা হওয়া অত সহজ বিষয় নয়। ক্যামেরার সামনে শুধু মেধা বা সৌন্দর্য থাকলেই হয় না, লাগে একটি এক্স ফ্যাক্টর, দম। স্বপ্নের পেছনে ছুটতে দম, সমালোচনার সামনে দাঁড়াতে দম, নিজেকে বিশ্বাস করতেও থাকতে হয় দম। ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড লিসেনার্স, আজ আমার পডকাস্ট বিহাইন্ড দ্য ফেম উইথ RRKর অতিথি হয়ে এসেছেন এমন একজন তারকা, ছোটবেলা থেকে যার ক্যারিয়ারের গল্পে আছে সেই দমের ছাপ। শি ইজ নান আদার দ্যান চিত্রনায়িকা পূজা চেরি। কেমন আছেন? তারও একটু দম নিয়ে নেই। প্লিজ, আপনি এটা জানেন বিহাইন্ড দ্য ফেম উইথ RRK শোতে আসতে দম লাগে? মানে কি? অনেকটা দম নিয়ে আমি এখানে এসেছি। কি যে বলো। আসলেই তাই। শোনো, 2014 সালে তোমার সাথে আমি এই স্টুডিওর আরেক প্রান্তে বসেছিলাম রাঙা সকালে। আমার না সেই দিনটির কথা মনে পড়ছে। তোমার মনে পড়ে? আমারও মনে পড়ছে, আমি একটা লাল অ্যান্ড গ্রিন কালারের একটা এক্স্যাক্টলি, ড্রেস পরাছিলাম। রাঙা ছোট্ট সকালে। একটা মেয়ে, কিচ্ছু বলতে পারছিলাম না। কি খেতে ভালোবাসো? পায়েস খেতে ভালোবাসি। তুমি বলেছিলে ফুচকা, ফিরনি, পায়েস, এবং পায়েসটা সবচেয়ে ফেভারিট। হ্যাঁ, তোমার ফ্রেন্ড জুহি আর সুমাইয়া, তুমি দেখতে কার্টুন, ডোরেমন, মোটু পাতলু। ও মাই গড, আমি নিজেও ভুলে গেছি। আপনি কিভাবে মনে রাখলেন? মানে আমরা তো তোমাকে ভালোবাসি, তোমাকে তো মনে thank রাখতেই you, হয় thank আসলে। you so much. এবং আমি না মিলাতে পারি না যে সেই পূজাচেরি এই পূজাচেরি কিভাবে সম্ভব। মানে এখন তো সময় অনেকটা এক যুগ পার হয়ে গেছে, কিন্তু 2014 পর তুমি যখন নায়িকা হলে, তুমি যখন সুন্দর সুন্দরভাবে কথা বলছিলে এবং এত ইন্টেলিজেন্স নিয়ে কথা বলো, আমি ভাবতে পারি না যে 3-4 বছর আগে আমি প্রশ্ন করতাম কি করো, আমি ভাত খাই। কি দিয়ে ভাত খাও? মাংস দিয়ে ভাত খাই, ব্যাস এতটুকু। মানে সেখান থেকে যতটুকু এক কথায় প্রকাশ করা যায়। মানে তুমি এই পর্যন্ত তাহলে কিভাবে এসেছো? মানে নিজের ভিতরে কিভাবে গ্রুমড আপ হয়েছো, কিভাবে নিজেকে গ্রুমিং করেছো? এই যে আপনাদের মতন ব্রিলিয়ান্ট মানুষদের সাথে মিশে কথা বলে শিখছি। আপনাদের কিনা জানি না, তবে আমার সাথে কিন্তু তোমার একটা মিল আছে। কি বলেন একটা না, তো? দুইটা। কি বলেন তো? মানে আমি উইকিপিডিয়ায় দেখেছি যে তোমার জন্মদিন হচ্ছে গিয়ে 20 অগস্ট 2002-এ। সালটা আমি জানি না সত্যি কিনা, বলো সত্যি কিনা। সত্যি কি মিথ্যা আমি বলবো না, বাট তবে 2002 সালে 2002 সালে তোমার জন্ম হলো, 2002 সালে আমার ক্যারিয়ারের জন্ম হয়েছিল। মানে আমার মিডিয়া ক্যারিয়ার শুরু হয়েছিল 2002 সালে। বাহ, কনগ্রাচুলেশন। কত বছর হলো তাহলে? মানে 2 যুগ। 2 যুগ। আরেকটা মিল বলে, মানে ফিল্মে তোমার প্রথম শিশু শিল্পী হিসেবে প্রথম ছবি ভালোবাসার রং মুক্তি পেয়েছিল 2012 সালে। মাছরাঙা টেলিভিশনে আমার ডেবিউ হয়েছিল ও 2012 সালে। মাই গুডনেস, এত মিল! মানে আপনি এইগুলো তাও বুঝলা না যে কত ভালোবাসি। তুমি মাঝখানে হারা গেছিলে কেন? মানে তোমাকে আমরা খুঁজতাম, পেতাম না, তুমি কারো ফোন ধরতা না। আমি হারাইনি আসলে। আমি মনে হয় যে আমার নিজেকে একটু সময় দেওয়াটা খুবই দরকার ছিল। আম, কোন সময়টা হারাই গেছিলাম বলেন তো? মানে যে দমের মানে শুটিং শুরু করবার আগে, সেটা শুধু তুমি বলেছিলে, স্বীকার করেছিলে 29 অক্টোবর 2025-এ যখন একটা প্রোগ্রাম হলো না, দম লঞ্চিং, সেখানে তুমি বলেছিলে যে তোমার সবার সাথে একটু তুমি কথা বলা বন্ধ করে দিয়েছো দমের প্রস্তুতি নেবার জন্য। না, এটা ট্রু, কারণ একটা ভালো কাজের জন্য অনেক প্রিপারেশন লাগে, নিজেকে প্রস্তুত করা লাগে, এবং আমার কাছে মনে হয় দম ইজ ওয়ান অফ মাই বেস্ট ওয়ার্ক এখন পর্যন্ত। সবসময় আমার মধ্যে ছিল অভিনয় করার ক্ষুধা, যেখানে আসলে আমি দমে আমার খুব বেশি সিকোয়েন্স না থাকলেও যতটুকুই আছে আমি নিজেকে প্রুভ করার সেই জায়গাটা পেয়েছি যে না, আই ক্যান ডু ইট, কিংবা আই ক্যান
ডু এভরিথিং যেটা আমার কাছ থেকে আমার ডিরেক্টর চায়। রাইট। সো ওই প্রিপারেশনটা আমি নিচ্ছিলাম এবং আমার কাছে মনে হয় যে আমি যদি এখন এক্সট্রা কোনো কথা বলি আমি সেই প্রস্তুতিটা থেকে আমি বের হয়ে যাব। সো ওই জিনিসটা না করি, নিজেকে একটু সময় দেই, নিজেকে একটু বুঝি, নিজেকে একটু জানি। এবং আমি সব সময় ওই সময়টা আমি চিন্তা করতাম আয়নার সামনে দাঁড়িয়ে যে আমি কি আসলে পারবো। কারণ মাঝখানে যখন আমার মা মারা যান তার আগে থেকে শুরু করে আমার মনে হয়েছে যে আমি হয়তো বা পারবো না, আমাকে দিয়ে সম্ভব না, আমি ছেড়ে দিই, আমাকে দিয়ে মিডিয়া অ্যাক্টিং কোনো কিছু হবে না, আমি ছেড়ে দিই, আমি আমার মতন বিয়ে শাদি করে চুপ করে সংসার করি, 2 বছর 1 বছর পর একটা বাচ্চা নিয়ে ফেলবো, বাচ্চা নিয়ে জাস্ট সংসার করব, সংসারে মনোযোগী হব। তারপর আমার মনে হলো যে না, আমার তো আসলে গোলটা এরকম ছিল না, আমার মার গোলটা এরকম ছিল না। সো আমার যেরকমটা আমার কাজটা আমার প্রফেশন, সেরকম আমার প্যাশনও। সো প্রফেশনকে আমি ছাড়তে পারলে আমার প্যাশনকে কখনো আমি ছাড়তে পারবো না। আমার মাথায় সবসময় প্যাশনটাই ঘুরবে যে না, এটা আমি ফুলফিল করব। এবং আমার ইচ্ছাটা আমি পূরণ না করি, সমস্যা নেই, পূরণ তো অবশ্যই করব, আমার ইচ্ছাটা আমি পূরণ না করি, আমি আমার মায়ের ইচ্ছাটা পূরণ করব। এবং যে এই পৃথিবীতেই নেই তার ইচ্ছে তো ডেফিনেটলি পূরণ করতে হবে, কারণ সে উপর থেকে দেখছে এবং সে সবসময় চাইছে যে আমি অনেক ভালো করি। অবশ্যই অবশ্যই। 2025 সালের 29 অক্টোবর যখন তুমি পালকিতে চড়ে সবার সামনে এলে এবং সবাই সামনে তোমাকে পরিচয় করে দেওয়া হলো তুমি দমের নায়িকা, তখন আমার আন্টির কথা খুব মনে হচ্ছিল, কারণ তিনি এই দৃশ্যটি দেখলে খুব খুশি হতেন। যদিও আমার মনে হয় তিনি যেখানে আছেন সেখান থেকে দেখছেন। তবে সেই অনুষ্ঠানে তুমি যেটা বলেছিলে যে তোমাকে বলা হয়েছে কোনো মেকআপ করা যাবে না, একদম থাকতে হবে, টিজারে কিন্তু সেটারই প্রমাণ পেলাম এবং খুব ভালো লাগলো। এবং ট্রাস্ট মি, আমি কাজ করব কিংবা অ্যাক্টিং করব, কোনো মেকআপ করব না, এটা আমি কোনোদিনও ভাবিনি। স্পেশালি মেইনস্ট্রিম সিনেমা নায়িকারা এরকম ভাবে না, হ্যাঁ, যে আমার তো মেকআপ করতেই হবে, একটু হলেও ফাউন্ডেশন দিতে হবে, একটু হলেও ব্লাশ দিতে হবে, একটু হলেও কিছুই দাও না। আমার আরো টোন ডাউন করা হয়েছে। আচ্ছা, টোন ডাউন করা হয়েছে এবং আমার এত ফ্ললেস লেগেছে অ্যাক্টিং করে যে আমার এখন ইদানিং আমার মনে হয় আমি মেকআপ করতে আমার খুব জঘন্য লাগে। আমার যখনই মনে হয় যে আমি মেকআপ করব তখনই আমার একরাশ বিরক্তি চলে আসে। তুমি কিন্তু রাঙা সকল অনুষ্ঠানে এক যুগ আগে বলেছিলে, আমি প্রশ্ন করেছিলাম যে বিজ্ঞাপন, নাটক, সিনেমা এই তিনটির মধ্যে তুমি কোনটাতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করো? তুমি বলেছিলে বিজ্ঞাপন। আমি বলেছিলাম কেন? তুমি বলেছিলে কারণ আমার সাজতে ভালো লাগে না, বিজ্ঞাপন একটু কম সাজতে হয়। হ্যাঁ, আমি রিসেন্ট আরেকটা বিজ্ঞাপন করেছি, ওখানেও কম সাজিয়েছে, ভালো লাগে। মানে এখন সাজতে অতটা ভালো লাগে না। তো তোমার কি মনে হয় দম দিয়ে তোমার একটা নতুন কামব্যাক হবে? মানে খুব সুন্দর একটি কামব্যাক হবে, যেটা আসলে সবাই চাইতো এবং সবাই চাইছে যে পূজার আসলে সুন্দর করে একটা কামব্যাক হওয়ার দরকার। দমই তার বড় একটা প্রমাণ হয়ে থাকবে। অবশ্যই। তবে এই কামব্যাকটি পাওয়ার জন্য নাকি তোমাকে অনেক কাঠখড় পোড়াতে হয়েছিল এবং 3 বার অডিশন দিতে হয়েছিল এবং অনেক কিছুই হয়েছিল, শুনি একটু। উইচ আই রিয়েলি লাভ। এই অডিশন জিনিসটা আমার খুবই ভালো লাগে, যে নিজের যোগ্যতায় কোনো কাজ করা, কেউ যেন আঙুল না তুলতে পারে যে ও আচ্ছা তুমি তো এরকম, তোমার ডিরেক্টরের সাথে, প্রডিউসারের সাথে কিংবা প্রযোজনা প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক ভালো, কিংবা ওই হিরোর সাথে সম্পর্ক ভালো দেখে তুমি কাজ পেয়ে গেছো। এইটা কখনোই আমি শুনতে চাইনি। আমার শুরুটা যেরকম শুরু হয়েছিল নূরজাহান থেকে শুরু করে যদি আমি বলি, আমার কিন্তু অডিশন দিয়েই আমি নায়িকা হয়েছি। রাজ চক্রবর্তীর আমি কাজ করেছি, অডিশন দিয়েই নায়িকা হয়েছি। পোড়ামন্টুয়ে কাজ করেছি, অডিশন দিয়েই কিন্তু আমি সিলেক্ট হয়েছি। সো আমাকে যখন রনি ভাই বললেন যে তোমার অডিশন দেওয়া লাগবে, বিশ্বাস করেন ভাইয়া, আমি এত খুশি হয়েছি যে না, আমার যোগ্যতা, আমি যদি না পারি ঠিক আছে, আমাকে রিজেক্ট করা হবে, আমি যদি পারি তাহলে আমার যোগ্যতায় আমাকে নেওয়া হবে। আমি প্রাউডলি বলতে পারবো যে না, এটা আমি অডিশন দিয়ে আমি এই কাজটা পেয়েছি। আমার কারো দয়া কিংবা কারো মায়া আমার নিতে হয়নি। সো যখন আমাকে বলেছে যে তোমার অডিশন দেওয়া লাগবে, তাও আবার একটা অডিশন না, তিনটা অডিশন পার করে তারপর তোমাকে আমরা সিলেক্ট করব, মানে আমরা ডিসিশন নিব যে তোমাকে সিলেক্ট করব কি করব না। আই ওয়াজ ভেরি হ্যাপি যে না ঠিক আছে, ওকে, আমি রেডি। এবং যখন আমাকে বলা হয় যে তুমি 3টা অডিশনেই পাশ করে গেছো, এবং আমি একা অডিশন দিইনি, আরো অনেকেই, নাম না বলি, আরো অনেকেই অডিশন দিয়েছে। আমি না কয়েকটা নাম বলি যেগুলো পত্রিকায় এসেছিল। মানে তুমি অডিশন দেওয়ার আগে আমরা শুনছিলাম যে এই সিনেমায় জয়া আহসান অভিনয় করবে কিংবা ওপার বাংলা স্বস্তিকা মুখার্জি অভিনয় করবে। পরবর্তীতে শুনলাম যে চরিত্রটি হয়তো বয়সটা একটু কমিয়ে ফেলা হয়েছে। তখন আমরা সাদিয়া আয়মানের কথা শুনছিলাম এবং
তোমার কথা শুনছিলাম, আচ্ছা। তখন অনেক জায়গায় লেখা হচ্ছিল যে সাদিয়া ইমানি হয়তো নায়িকা হতে যাচ্ছে, কিন্তু পরবর্তীতে দেখলাম তুমি হয়েছো। দেখুন আমার টিমটা কিন্তু একদম অন্য ঘরানার টিম, মানে আমি যেভাবে কাজ করে এসেছি, যাদের সাথে কাজ করে এসেছি, কেউ কিন্তু চিন্তাই করতে পারেনি যে এই চোরকি, আলফাই কিংবা রেদওয়ান রনি, তাদের সাথে তোমার তাদের প্রথম সাথে কাজ। এই প্রথম কাজ, মানে এদের সাথে এর আগে আমার কোনো মানে ওরকমভাবে কথা হয়নি, দেখা হয়নি, কাজ তো দূরের কথা। সো কেউ চিন্তাও করতে পারেনি যে পূজার মতন, মানে যেইভাবে পূজা যেই ঘরানায় কাজ করে এসেছে তারা, মানে সে এদের সাথে কাজ করবে। সো ডেফিনেটলি মানে কিছু একটা পেরেছি দেখেই আসলে সিলেক্ট হয়েছি। সো কাঠঘর তো পোড়াতেই হয়েছে, এবং অনেকবার রিহার্সেল, অনেকবার লুক সেট, সব মিলিয়ে কাঠঘর পোড়াতেই হয়েছে। মানে সব সিনেমায় কি রিহার্সাল করতে হয়? আমি চাই, কিন্তু আমি আসলে এরকমটা পাই না, ওরকম সাপোর্টটা পাই না অনেক প্রযোজনা প্রতিষ্ঠান থেকে, অনেক ডিরেক্টরের কাছ থেকে। যখন যেই কাজই করি, মনে করেন অনেক পচা কাজও করছি, তারপর আমি বলি আমার ডিরেক্টরকে যে প্লিজ একটাবার রিহার্সাল কিংবা 1-2 দিন রিহার্সাল কিন্তু করতে হবে। কিন্তু ওই সাপোর্টটা আমি পাই না, যেই সাপোর্টটা আমি আসলে ইন্ডিয়ান সিনেমা কাজ করে পেয়েছি এবং দমে কাজ করে পেয়েছি। বাহ। আমি শুনেছি যে এসবিএফ আলফা আইয়ের যে আগের বছরের যে একটা ছবি ছিল দাগি, সেই সিনেমা এবং উৎসব সিনেমাতেও তোমার অভিনয় করার কথা ছিল এবং প্রস্তাব পেয়েছিলে, কথাটা কি সত্যি? আমি উৎসবের কথা বলতে পারবো না, বাট টু বি ভেরি অনেস্ট, আপনি জানি না আপনি কিভাবে জেনেছেন, বাট আমি সব জানি। আমি এভাবে বলতে একদমই পছন্দ করি না যে না, হ্যাঁ, এটা তো হতেই পারে। এই সিনেমায় আমি আমার অফার পেয়েছি, আমি করিনি কিংবা আমি করতে চাইনি, এটা আমি বলতে চাই না। হ্যাঁ, আমি অফার পেয়েছি, আমার কাছে মনে হয়েছে যে আমি ওই ক্যারেক্টারটা ফিট না। আচ্ছা, এক্ষেত্রে আমার প্রশ্ন, তুমি যেহেতু বললে যে দমে তোমার হয়তো অত বেশি দৃশ্য নেই, সে তারপরে তুমি গল্পটা দেখে এবং সবকিছু দেখে তুমি অভিনয় করেছো, তো দাগিতেও সেরকম ছোট্ট একটা চরিত্রেই বোধহয় তোমাকে বলা হয়েছিল এবং তুমি চেয়েছিলে যে তুমি সবসময় নায়িকা হয়ে থাকতে, কথাটা কি সত্যি? আমি মানে মেইন কাস্ট হয়ে থাকতে চাই, সেটা আমার 1-2টা সিনই হোক কি আচ্ছা। 10টা সিন হোক, আমি মেইন লিড হিসেবে কাজ করতে চাই, যেটাতে আসলে আমাকে দর্শক একটা সিন হলেও দেখে ও মাই গড এটা পূজা, এটা যেন বলার সুযোগ পায়। সো আমি কেন সাপোর্টিং লিডে কিংবা দুইটা সিকোয়েন্সেও কি অনেক ডেপথ ক্রিয়েট করা সম্ভব না? এখন আমার কাছে মনে হয় না এখনকার যুগে সেটা পসিবল, কারণ মানে আমি যেভাবে চিন্তা ভাবনা করি, মানুষ এখন সাপোর্টিং কাস্ট মানে আসলে আপনি যেরকম সুন্দর করে বললেন সাপোর্টিং কাস্ট, অনেকে বলে side নায়িকা। এক্স্যাক্টলি সাইড নায়িকা, সেকেন্ড নায়িকা, তো ওই তকমাটা আমি কখনো লাগাতে কিন্তু চাই না। তোমাদেরই তো সেটা ভাঙতে হবে, তাই না? যেটা আমরা দেখে যে ক্যাটরিনা কাইফের পাশে আনুষ্কা শর্মা খুব ইজিলি Exactly, করছে, এইটাই এখন বলি। কিংবা আমি যদি এখন আরো তো আগে ধরে, ওই পর্যায়ে যেতে পারিনি, ওই পর্যায়ে যাই, তারপরে আসলে চিন্তা ভাবনা করবো তুমি যে সাপোর্টিং দিল তো পাগল হয়তো দেখো, যে মাধুরী ছিল এবং কারিশমা ছিল, কারিশমাই কিন্তু সাপোর্টিং অ্যাক্ট্রেস রোল প্লে করে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে, মাধুরী কিন্তু পায় নাই। তো আমাদের দেশেও তো এরকম হওয়া উচিত এবং আমার কাছে হচ্ছেও কিছু কিছু হচ্ছে, ক্ষেত্রে। কিছু হচ্ছে, কিন্তু আমি এখন যেই পর্যায়ে আছি, আমার কাছে মনে হয় আরো কিছু ভালো ভালো কাজ করে তারপরে ওই ভালো কাজটা করি, কারণ আচ্ছা। এখন তো মানুষের চিন্তা ভাবনা চেঞ্জই হয়েছে যে সাইড ক্যারেক্টার, সাইড নায়িকা। এনিওয়ে, দতে দাগি করনি, দতে দম করছে। বাট দত তো ছিলাম। অবশ্যই অবশ্যই। তো এটার যে 29 অক্টোবর যে অনুষ্ঠান হয়েছিল, সেদিন তুমি বলেছিলে যে তোমাদের টিমের সবার মধ্যে তোমাকে মনে হচ্ছে সবচেয়ে বড়, বাকি সবাই বাচ্চা, এবং সবচেয়ে ছোট বাচ্চাটা হচ্ছে গিয়ে আফরান নিশো। তো শুটিংয়ে কি জানি করে কে জানে, তো শুটিংয়ে কি করেছে সেই ছোট বাচ্চাটি? ও মাই গড, একটা মানুষ যে এত মানে তার সোলটা খুবই পিওর এবং সে খুবই ভালো মানুষ, কিন্তু অনেক ফানি, মানে অনেক ফানি, মানে অনেক ফানি। আমি আবার জোকার বলছি না, এটা প্লিজ অনেকে নেগেটিভলি নেবেন না, বাট হি ইজ টু ফানি। এত সুন্দর করে বুঝায়, এত সুন্দর করে কথা বলে, এবং প্রতিটা কথায় না আসলে শেখা যায়, অনেক কিছু শেখা যায়, এবং হি ইজ ব্রিলিয়ান্ট ইন অ্যাক্টিং। ও মাই গড, এত সুন্দর অ্যাক্টিং কেউ করতে পারে। তার নাটক যখন আমি দেখেছি, তার ফ্যান ছিলাম, প্রত্যেকটা নাটক আমি দেখতে পছন্দ করতাম, এবং তার সাথে যে স্ক্রিন শেয়ার করতে পারবো অ্যাজ আ নায়িকা হিসেবে কিংবা তার কো অ্যাক্টর হিসেবে, অ্যাক্ট্রেস হিসেবে, এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া। তো ডিপ্লোমেসি না করে বলো না যে তোমার প্রথম নায়ক সিয়াম আহমেদ এবং শাকিব খানের সাথেও কাজ করেছে এবং আফরান নিশোর সাথে কাজ করলে অভিনয়ের দিক দিয়ে কাকে এগিয়ে রাখবে? মানে আমি সৌন্দর্য, স্টারডম সব বাদ দিলাম, শুধু অভিনয়ের দিক দিয়ে বলো।
কোনো ডিপ্লোম্যাসি না, দেখেন অভিনয় তো দুই যুগেরও বেশি পার করেছে শাকিব খান, সো তাকে তো এক্সট্রাভাবে প্রুভ করানোর কিংবা কোনো কিছু বলার তো দরকার নেই। সো অবশ্যই শাকিব খান এগিয়ে থাকবে, তারপরে নিশো ভাই, তারপরে সিয়াম আহমেদ। মানে তুমি অভিজ্ঞতাকে এগিয়ে রাখছো। হ্যাঁ, হ্যাঁ। খুব বুদ্ধিমতী তো। না না, বুদ্ধিমতী না, আমার কাছে মনে হয় না, আমি সিয়ামকে কখনো ওদের সাথে তুলনা করব না, সিয়াম নতুন কাজ করছে তাদের তাদের তুলনায়। সো আমি শাকিব খান এবং নিশো ভাইকে সমানে সমানে বলবো। বাহ, চমৎকার। তো ছোটবেলায় তুমি চঞ্চল চৌধুরীর সাথে কাজ করেছো, এবার তুমি সিনেমাতে কাজ করলে, এক্সপেরিয়েন্স কেমন হলো এবার? কেমন জানি তুমি একটা চঞ্চল হয়ে experience। গেলা চঞ্চল চৌধুরীর নাম শুনে। কেমন জানি একটা এক্সপিরিয়েন্স, ইটস লাইক এটার একটা এক্সপিরিয়েন্স আমি শেয়ার করতে চাই, এটা কখনো বলা হয়নি। ছোটোবেলায় যখন আমাকে বলা হলো যে তোমার কো অ্যাক্টর হচ্ছে চঞ্চল চৌধুরী, তখন তো একদমই বাচ্চা আমি, কোন ক্লাসে যেন পড়ি আমার খেয়াল নেই, একদমই বাচ্চা। তো আমার মা তো রাজি হয়ে গেলেন, আমি তো নায়িকার কোনো কিছুই বুঝি না, তখন একটা নাটক ছিল। তো আমার কাছে মনে হচ্ছিল যে চঞ্চল ভাইয়া কেন জানি এই বাচ্চা মেয়েটার সাথে অ্যাক্টিং ওরকমভাবে করতে চাচ্ছে না, যে ঠিক আছে ওকে থাক। তো কোনো রকমভাবে করলাম। এখন আমার অবাক লাগে যে সেই মানুষটার সাথে আমি এখন একই সিনেমায় কাজ করছি, কত বড় ভাগ্য নিয়ে এসেছি আমি। সেটা শুধু চঞ্চল চৌধুরী না, তোমার অনেক কো অ্যাক্টরের সাথে সেটা হয়েছে আর কি। হ্যাঁ, এবং শাকিব খানের সাথে হ্যাঁ। হয়েছে। আপনি যাই হোক। বলার আগেই বলে দিলাম। না না, তুমি তো আমার মন বুঝতে পারো, আমি জানি। যাই হোক, তুমি রেদওয়ান রনির ছবিতে কাজ করেছো, যার 10 বছর পর কামব্যাক হতে চলেছে, মানে সিনেমাতে 10 বছর আগে তিনি আইসক্রিম করেছিলেন, এবং তার প্রথম ছবি এবং তোমার ডেবিউ কিন্তু একই বছর 2012 সালে। এক্স্যাক্টলি। প্রকৃতি কিন্তু খুঁজে নেয় কোনো না কোনো সংযোগ। মাই গড, তো চোরাবালির- কিভাবে এরকম স্টাডি করেন আমি বুঝি না। চোরাবালির জন্য তো অনেকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিল, জয়া আহসান পেয়েছিল, শহীদুজ্জামান সেলিম ভাই পেয়েছিলেন, রেদওয়ান রনি নিজেও পেয়েছিলেন, এবং আইসক্রিমের মাধ্যমে আমরা নাজিফা তুষি, শরীফুল রাজকে পেয়েছি। তো দমেও নিশ্চয়ই সেরকম অনেক স্বীকৃতি আসবে, কি বলো? লেটস হোপ ফর দ্য বেস্ট, কারণ আমরা আসলে আমাদের এতগুলো মানুষের ইমোশন, এতগুলো মানুষের মানে কি বলবো, পরিশ্রম, সব কিছু মিলিয়ে না, মানে দম শুধু সিনেমার নাম না, দম হচ্ছে আমাদের সবার ইমোশনের একটা নাম। সো স্বীকৃতি তো আসলে পাওয়া আমার কাছে মনে হয় উচিত। অবশ্যই। তবে আমি যেটা দেখেছি, ঈদ কিন্তু বরাবরই তোমার জন্য লাকি, এবং এই সময় নায়িকাদের মধ্যে তোমার থেকে বেশি আসলে ঈদের ছবি মুক্তি পেয়েছে কার আমার ঠিক জানা নেই। তবে তোমার যেটা আমি কাউন্ট করেছি যে 8 বছরে তোমার দমসহ 9টি চলচ্চিত্র ঈদের তালিকায় এসেছে। তাই 2018 সালের 15 জুন তোমার পোড়ামন 2 মুক্তি পেয়েছে, 2022 হচ্ছে শান, গলুই, সাইকো, 2023 সালে জিন, 2024 সালে লিপস্টিক এবং আগন্তুক, 2025 টগর, 2026 দম। খুব সুন্দর। আমি দেখছেন আমার নিজের সিনেমা আমার কবে কি রিলিজ পেয়েছে আমি নিজেও মনে নেই, কারণ এগুলো তো আমাদের হলে গিয়ে দেখা। ব্রিলিয়ান্ট। আমি সবাইকে বলবো যে যাদের কোনো কিছু জানা নেই, প্লিজ এই শোতে চলে আসেন, রুমান রশিদ খান একদম ইজিলি বলে দিবে। Oh না, my God, তুমি আমাকে brilliant, বলো যে তুমি কি ভাগ্যে বিশ্বাস করো? হ্যাঁ, অবশ্যই বিশ্বাস করি। এবং ঈদে যে তোমার ছবিগুলো ক্লিক করে সেটাই বিশ্বাস করো? সব ছবি ক্লিক করে না, এটা ভুল তারপরও কথা। আলোচনায় But আসে। এটা যে আমার জন্য লাকি, এটা আমি বিশ্বাস করি। বাহ। তোমার জার্নিটা আমি যেটা দেখেছি যে ছোটবেলা থেকে একটা রূপকথার মতো। Oh my God. বাই দ্য ওয়ে, তোমার ডাকনাম বোধহয় রূপকথা, রাইট? এটা কিন্তু অনেকেই জানে না। হ্যাঁ, রূপকথা, বাসায় অনেকে ডাকতো রূপকথা, আন্টি জয়িতা। ডাকতেন। হ্যাঁ, আন্টি একবার আমাকে বলছেন রূপকথা, আমি বললাম কে রূপকথা? ও আচ্ছা, ও পূজাই রূপকথা। রূপকথা, জয়িতা, এখন ওগুলো সব মুছে হয়ে গেছে পূজাচিরি রয়। তোমাকে যদি সুযোগ দেওয়া হতো কোনো রূপকথার চরিত্রের মতো তুমি বাস্তবে প্লে করবে, কিংবা বাস্তবে তুমি তার মতো হতে চাও, কার মতো হতে চাইবে? কারো মতো হতে চাই না, নিজের মতনই হতে চাই, বাট স্বপ্ন আছে অনেক সুন্দর সুন্দর কাজ করব, অনেক সুন্দর সুন্দর ক্যারেক্টার প্লে করব। না, বাস্তবে তুমি কার মতো হতে চাও? হয় না যে বাস্তবে আমি নিজের মতনই হতে চাই, পূজাচেরির মতো হতে চাও। যাতে আমাকে দেখে সবাই বলে
আমি জানি না এটা অনেক বেশি চাওয়া হয়ে যাচ্ছে কিংবা অনেক অবশ্যই না। আকাশচুম্বী চাওয়া হয়ে যাচ্ছে। আমি চাই যে আমাকে দেখে যেন অনেকে বলে যে না, পূজার মতন হয়। বাহ, সেটি আমিও চাই। তবে তুমি জাপানের জাতীয় ফুল কিভাবে হলে, সেই ইতিহাসটা একটু বলো। জাপানের জাতীয় ফুল হচ্ছে আমি তো ছোটবেলায় অনেক ফর্সা ছিলাম, পুতুলের মতো পুতুলের মতনই ছিলাম। এখন তো তার ছিলে মানে এখন কালো হয়ে গেছো? পুতুলের আমি আসলেই কালো হয়ে গেছি। আমি আচ্ছা, ছোটবেলার ছবি আপনাকে দেখাবো, অনেক বেশি ফর্সা, অনেক বেশি কিউট ছিলাম। এখন তো কিছুই নেই। তো যখন আমার অন্নপ্রাশন হয়, যখন আমার মুখে ভাত দেওয়া হয়, তখন আমাদের বাড়িতে জাপান থেকে একজন গুরুদেব এসেছিল। Like, আচ্ছা। মানে সে আমাদের বাড়িতে একটা পূজার জন্য এসেছিল। তো তখন আমার অন্নপ্রাশন ছিল। সে আমাকে দেখে মনে হয়েছে যে জাপানের আমি একটা জাতীয় ফুলের মতন, মানে জাপানের ফুলের মতন। সেই ফুলটা হচ্ছে চেরি। তো সে বলল যে ওর নাম আজকে থেকে চেরি। ওর নাম কি রাখছেন? বলে পূজা। ওর নাম পূজা চেরি। বাহ, তো আমার আমার ক্লাস 5 পর্যন্ত সবাই আমাকে জয়িতা রয় পূজা বলেই চিনতো, জয়িতা রয় পূজা। কিন্তু আমার বাবাকে বলা হলো সব পেপারসে নাম ঠিকঠাক একদম সুন্দর করে করতে। সে জয়িতা বের ফেলে করে দিল, দিয়ে। জয়িতা ফেলে দিল। সে তার গুরুদেবের নাম রেখেছে, তার গুরুদেব যেটা চেয়েছে সেটা রেখেছে যে পূজা চেরি রয়। বাহ, বাহ, বাহ। তারপর একটা নাম কিন্তু আলাদা একটা সৌন্দর্য আছে, তাই না? আই এম ভেরি খুব লাকি সুন্দর, যে চেরি। এত সুন্দর একটা নাম আমার আছে, পূজা ফুলের চেরি। নামও ফলের নামও কিন্তু। হ্যাঁ, যে যেটা যেভাবে দেয়। যাই হোক, আমরা একটু ছোটবেলার গল্পে থাকি, কারণ রূপকথার গল্পে যেমন হয় না, সিন্ড্রেলারও অনেক স্ট্রাগল আছে, কিংবা অনেক রূপকথার চরিত্রেরও অনেক স্ট্রাগল আছে। তোমার স্ট্রাগলগুলো কি ছিল আসলে? ছোটবেলায় আমি দেখেছি যে, শুনেছি যে তোমার বাড়ি হচ্ছে খুলনার গাজীরহাট। গাজীরহাটে, তবে তুমি ছোটবেলা থেকে ঢাকাতেই বড় হয়েছো, এবং ছোটবেলা থেকে তুমি একদম ক্লাস 1-এ যখন পাশের বাসার আন্টি বলেছিল তোমাকে বুটিকের বিজ্ঞাপনে মডেল হতে, সেখান থেকে তুমি ক্লাস 3-তে থাকতে অভিনয় করেছো। সেই সময় কি কোনো স্ট্রাগলের মুখোমুখি পড়তে হয়েছিল? আম, এই ব্যাপারটা আসলে সবারই মনে হয় জানা আছে। যখন ওই কাজটা করার পর তো ওখানে একজন ডিরেক্টর পরিচিত ছিলেন, সে দেখে পছন্দ করেছেন। পরে তো যখন ডাক দিলেন, কাজও করলাম, 3-4 দিন কাজ করলাম। তো আমাদের তো শিশু শিল্পীদের ওরকম এক্সট্রা কাপড় চোপড় ফিক্স করা থাকে না। এখন যেমন কাপড় চোপড় দেয়, তখন তো আসলে নিজেদেরই সব কিছু পারচেজ করতে হয়, নিজেদেরই সব কিছু করতে হয় ঠিকঠাক। তো আমার মা বাবা মিলে এমন কোনো কস্টিউম নেই যে কেনেনি, মানে সব দামি দামি কস্টিউম সে আমার জন্য কিনেছে, যে মেয়ে সিনেমায় চান্স পেয়েছে। আচ্ছা, সিনেমার কথা বলছিলে, সিনেমাটা ছিল মনের ঘরে বসত মনের করে, ঘরে বসত জাকির করে। হোসেন রাজু পরিচালিত। জাকির হোসেন রাজু পরিচালিত। তো ওই সময় আমি আমার সবাইকে, আমার ফ্রেন্ডস, তখন তো আমি বাচ্চা ছিলাম, কিছু বুঝিনি, ফ্রেন্ডস, আমার মার ফ্রেন্ডস, আমার টিচার, সবাই ছিলেন। নিজের টাকা খরচ করে, আমার বাবা মা নিজের টাকা খরচ করে সিনেমা হলে, আমার এখনও সিনেমা হলের সামনের কথা মনে পড়ে, বিডিআর সিনেমা হল। বিডিআর, হ্যাঁ, বিডিআর সিনেমা হল। এবং আমি কিছুদিন আগে সেখানে গিয়েছি, এবং গিয়ে আমি আমার মতন করে দাঁড়িয়েছিলাম যে এই জায়গাটা, এইখানে দাঁড়িয়ে আমার মা জেদ ধরেছিলেন যে আমার মেয়েকে সিনেমায় দেখা যায়নি। আচ্ছা, পরবর্তীতে দেখা যায় না? না, সিনেমাতে একটা সিনের জন্য দেখা যায়নি। এবং সবাই জিজ্ঞেস করছিল কি, কোথায় আপনার মেয়ে, কোথায়? আমার ফ্রেন্ডসরা বলছে, তুই কোথায়, তুই তো নাই সিনেমাতে। আমি তো কষ্ট অনেক বড় পাচ্ছিলাম। দল ছিল না, 20-22 জন ছিল হ্যাঁ, সেখানে। অনেকজনই ছিল, কারণ প্রাউড, মানে সহকারে আমরা নিয়ে গেছিলাম যে আমার মেয়ে, মানে আমার মেয়ে সিনেমা হল, আমি সিনেমাতে চান্স পেয়েছে, সিনেমা হলে চলেন একসাথে দেখি। তো একটা সিনের জন্য দেখা যায়নি। কিন্তু তুমি তো 5-6 দিন শুটিং হ্যাঁ, করেছিলে। 5-6 দিন শুটিং করেছি। হয়তো বা সিনেমার লেন্থ বেড়ে গেছিল, আচ্ছা। কোথা থেকে কাটবে, বাচ্চাদের পোর্শনটাই ফেলে দিই, তো ফেলে দিল, নেভার মাইন্ড। ওই পরিস্থিতি মানে আসলে এখন বলছো নেভার মাইন্ড, তখন নিশ্চয়ই যে বন্ধুরা যখন বলছিল কি রে, হ্যাঁ তোকে তো দেখা যায় না, তখন নিশ্চয়ই কান্না করেছিল। আমার তো খারাপ লেগেছিল, কিন্তু আমি আমার মাকে, এখনো আমার মার মুখটা মনে আছে যে সে কতটা কষ্ট পেয়েছে এবং কতটা জেদ তার মধ্যে ছিল। আমাকে না আন্টি সেই মুহূর্তের কথাটি বলেছিল যে তার আগে তিনি চেয়েছিলেন যে তুমি আইনজীবী হও, তার একটা স্বপ্ন ছিল, কিন্তু তুমি শুরু থেকে বোধহয় অভিনয় করতে চাইতে। আমার কেন জানি অভিনয়ের প্রতি একটা আলাদা টান ছিল Right. ছোটবেলা থেকে। কিন্তু সেই দিনের পরে আন্টি জেদ করে যে না, আমার মেয়ের স্বপ্নটাই আমি পূরণ করব, বড় হয়ে সে একজন বড় অভিনেত্রী হবে।
সেই দমটা ছিল বলেই কিন্তু আজকে দম করতে পেরেছি। আমার মায়ের জন্য আসলে আমার মায়ের ঋণ আমি কখনো শোধ করতে পারবো না, এটা করা যায়ও না। আমার মায়ের জন্য আজকে আমি এই পর্যন্ত। একদম আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করি শ্রদ্ধা ঝর্ণা রায়কে। তিনি যেখানে আছেন নিশ্চয়ই ভালো আছেন। আমরা তোমার ছোটবেলার কথায় ছিলাম। তুমি যে বলছিলে যে ছোটবেলা থেকে তুমি নায়িকা হতে চাইতে, কেন, মানে কাকে দেখে, কি মনে করে? আমার মা ভক্ত ছিলেন হচ্ছে ববিতা ম্যামের, আমার বাবা ভক্ত ছিল হচ্ছে শাবানা ম্যামের। তো ওদের কাছ থেকে এত শুনতাম, ঝগড়াও হতো মাঝে মাঝে, না শাবানা ম্যাম না ববিতা ম্যাম, মানে বাসাতে ব্রাজিল আর্জেন্টিনার মতো একটা হ্যাঁ ব্যাপার। কাইন্ড অফ ওরকম। তা আমি ওদের ঝগড়া দেখে মাঝে মাঝে ভাবতাম যে তাহলে আমি কার মতন হব, আমি ঐশ্বরিয়া হব, আমি ঐশ্বরিয়া হব, আমি হব হচ্ছে কি বলে কারিনা কাপুর। কারিনা কাপুর না, আমি হব হচ্ছে শ্রীদেবী। ও তো এদের মানে কনভারসেশন দেখে আমার মধ্যে একটা নায়িকা হওয়ার ঝোঁকটা বেশি হয়ে গেছিল। বাহ। তো এবং আমি আচরণও করতাম নায়িকাদের মতন। স্কুলে গিয়েও তুমি কই হাক নেই বানতা কি তুমি ইতনি খুবসুরত, আয়নার সামনে আমি স্টিল নাও এরকম করি, যেটা ছোটবেলায় করতাম। বাহ। তো তোমাকে যেটা দেখেছি যে মা জেদ করেছিল যে বড় হয়ে তুমি বড় অভিনেত্রী হবে, এবং তারপর থেকে তুমি মনের ঘরে বসত করতে তো তোমাকে দেখা যায়নি, কিন্তু 2012 সালে তোমাকে প্রথম দেখা গিয়েছিল ভালোবাসার রং চলচ্চিত্র, এবং তারপর 18 থেকে 19টা ছবিতে তুমি শিশু শিল্পীর চরিত্রে অভিনয় করো। আমি যদি কিছু নাম মনে করি, যেমন আমার চ্যালেঞ্জ, সন্তানের মতো সন্তান, ছোট্ট সংসার, মোস্ট ওয়েলকাম টু, এরকম আরো অনেক ছবি আছে তোমার, কৃষ্ণপক্ষ, তারপরে বাদশা দা ডন, এগুলোতে তুমি অভিনয় করেছো। তো যেটা হয় যে যারা শিশু শিল্পী হিসেবে অনেক কাজ করে তাদেরকে বড় হবার পরে দর্শকটা নায়িকা হিসেবে অত মেনে নিতে চায় না, কিংবা একটু সময় নেয় আর কি, কিন্তু তুমি শুরুতেই আসলে দর্শকদের মন জয় করেছিলে। এক্ষেত্রে সিক্রেটটা কি? আমি না নিজেও আসলে জানি না, আমি মাঝে মাঝে নিজেকে কোশ্চেন করি যে আহ, এখন যদি কেউ শিশু শিল্পী হিসেবে মানে শিশু শিল্পী থেকে নায়িকা হয়, আমি নিজেই মানতে পারি না, ও তো বাচ্চা। হ্যাঁ। তো আমাকে কিভাবে মেনে নিল? So যেমন এটা শাহিদ all কাপুরকে about luck. মানতেই আমাদের অনেকদিন সময় লেগেছে। হ্যাঁ, আমার এটাই এটাই যেমন এই কিছুদিন আগে ধুরন্ধর নামে একটি মুভি Right. রিলিজ পেল, নায়িকাটা কিন্তু ঐশ্বরিয়ার মেয়ে হ্যাঁ, ছিল একটা ছবিতে। হ্যাঁ ঐশ্বরিয়ার মেয়ে ছিল। তো আমার নিজেরই মানতে কষ্ট হয়, সেখানে আমি কিভাবে একটা ছক্কা মেনে দিলাম, কিভাবে আমাকে দর্শক ইজিলি মেনে নিল। প্রথমে কিন্তু মানতে চাইনি, যখন আমি পোড়ামন 2 দিয়ে শুরু করি, তখন সবাই বলছিল আজিজ ভাইকে যে বাচ্চা মেয়ে কিভাবে ও এই এত বড় একটা দায়িত্ব নিতে পারবে। তখন কিন্তু আজিজ ভাই নূরজাহান দিয়ে, রাজ চক্রবর্তী নূরজাহান দিয়ে আমার পথ চলাটা স্টার্ট করে দেয়। তো ইটস অল অ্যাবাউট লাক, যেটা আপনি বলছিলেন যে ভাগ্যে বিশ্বাসী কিনা। So, অবশ্যই লাক, সময়টাও একটা ফ্যাক্টর, Exactly. কিংবা যে সময়টা মুক্তি পেয়েছিল পোড়ামন 2, কিংবা নূরজাহান যেমন ভ্যালেন্টাইন্স ডেতে মুক্তি পেয়েছিল, পোড়ামন 2 ঈদে মুক্তি পেয়েছিল, গানগুলো ভালো ছিল, তো সব মিলিয়ে আসলে লাকটা ফেভার করেছে। বা তো ছোটবেলায় যে অভিনয়গুলো করেছিলে, একটি অভিনয় তো আজও আমরা ভুলতে পারিনি, অগ্নি ছবির কথা। মাই ফেভারিট। এবং অগ্নিতে তুমি যখন চিপটা গিলে ফেলেছিলে, মেমোরি কার্ডটা, এবং আমি শুনেছি সেটা একটা ডাল, ভাত, বিস্কুট দিয়ে তৈরি করা। হ্যাঁ, ওই যে এইটা, হ্যাঁ ওটা বিস্কুট। আমার তো এখনো মনে, আপনি কিভাবে শুনলেন? মানে আমার তো খবর রাখতে হয় পূজা, ইমপ্রেসিভ। কারণ তোমার ডিরেক্টর আমার অ্যাপার্টমেন্টেই থাকে। আচ্ছা, আমার কিন্তু মামা হয়, ইফতেখার মামা। আচ্ছা, আপনার ভাই। ওকে, মানে এখানে সম্পর্ক, ও মাই গড, কি হয়। যাই তো হোক। হ্যাঁ, ওরকমটা হয়েছিল। বাহ। তোমার পড়াশোনা নিয়ে শুনি, তুমি কতদূর পর্যন্ত পড়াশোনা করেছো? আমি মাস্টার্স পড়ছি ও, কোথায়? সিদ্ধেশ্বরী ডিগ্রি কলেজ। বাহ, এই বাহ। আমি যেটা দেখেছি তুমি মগবাজার গার্লস হাই স্কুলে তুমি এসএসসি। আমার ঢাকা ক্যান গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। আচ্ছা, এবং সেখানে তুমি এ গ্রেড পেয়েছো এসএসসিতে, তুমি এইচএসসিতেও এ গ্রেড পেয়েছো সিদ্ধেশ্বরী কলেজ থেকে বোধহয়, এবং 4.08 বোধহয় এইচএসসিতে ছিল তোমার গ্রেড আর কি। বেশি একটা ভালো না, বাট না, অ্যাক্টিং তুমি করেও যে অ্যাক্টিং করেও যে পড়াশোনা করছো, এবং আগের দিন খুব সম্ভবত আগের দিনই তুমি পড়াশোনা করো, তো তারপরও যে এই রেজাল্টটা, সেটা তোমাকে। না, আমি যতদূর শুনি যে যারা আসলে ছোটবেলা থেকে কাজ করে তারা পড়াশোনাটা ওরকমভাবে কন্টিনিউ করতে পারে না। বাট আমি স্টিল নাও আমি আমার পড়াশোনা কন্টিনিউ করছি, এটা অনেক
বড় একটা ব্যাপার। এবং আমি চাই যে অ্যাটলিস্ট পড়াশোনাটা চালিয়ে যেতে। তোমার কি এমনি কোনো টার্গেট আছে, মানে অভিনয়ের পাশাপাশি কোনো ব্যাকআপ প্ল্যান কিংবা সেকেন্ড অপশন ক্যারিয়ারের? এখন পর্যন্ত চিন্তা করিনি, বাট প্ল্যানিং চলছে যে কি করা যায়। একটা ছোটোখাটো বিজনেসম্যান হতে পারি, দেখা যাক। ওকে। তো ছোটবেলায় তোমার একটা প্ল্যান ছিল কি বলেন তো? আর্মি অফিসার হবা। এ বাবা, আমি বলেছিলাম কেন? তুমি বলেছে ওদেরকে অনেক সম্মান দেয় সবাই। কেন বললাম? না, ছোটবেলায় তো আমাদের অনেক কিছু মনে হয়, আমাদের ট্রাক ড্রাইভার হতে ইচ্ছা হয়, আমাদের আইসক্রিমওয়ালা হতে ইচ্ছা আইসক্রিম হয়। ওয়ালা হতে চাই। তো তোমার আমার তো আর্মি ছোটবেলায় অফিসার। এটাও প্ল্যান ছিল, আমি ফুচকাওয়ালাকে বিয়ে করব। হ্যাঁ, ফুচকা খেতে পারবো দিনরাত। আচ্ছা পূজা, তোমার মনে আছে যে এই মুহূর্তে আমি যেখানে বসে আছি 11 বছর আগে তুমি এখানে বসেছিলে একটা কালো এবং হলুদ রঙের একটি পোশাক পরে, এবং আমাদের স্বপ্ন ডানায় বলে ঈদের একটা বাচ্চাদের প্রোগ্রাম হয়েছিল, আজমেরি হক বাঁধন উপস্থাপনা করেছিল। বাঁধন ছিল এখানে, তুমি ছিলে এখানে। আপনার আমার তো মনে আছে, আপনার কি সব মনে আছে সেটা আমাকে বলেন। হ্যাঁ হ্যাঁ, অনেক মনে আছে। আপনার ওই সময় আমার মা আপনার উপর অনেক রেগে গেছিল। হ্যাঁ, শুটিং এর আগে। হ্যাঁ, অনেকটা রেগে গেছিল, এবং তখন আপনি কিভাবে কি ম্যানেজ করলেন আমি জানি না, বাট সে আপনাকে তখন আপনাকেও মনে হয় চ্যালেঞ্জ করেছিল। আপনি একটা কি যেন একটা কথা বলেছিলেন। আমাকে বলেছিল যে আমার মেয়ে বড় হয়ে, আমি কিন্তু মনে রেখেছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার মেয়ে বড় হয়ে একদিন বড় নায়িকা হবে, মাধুরী দীক্ষিতকেও ছাপিয়ে যাবে। হ্যাঁ, তখন আপনার কোয়েশ্চেনটা কি ছিল সেটা বলেন। তার আগের এত স্টোরি বলতে গেলে তো আমাদের আজকের পডকাস্টের পর্ব শেষই হয়ে যাবে। তবে So, এটা তবে আসলে- সেদিনের আগে যেহেতু তার সাথে আমার পরিচয় ছিল না এবং একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল, কিন্তু সেদিনের দিন থেকে শেষ দিন পর্যন্ত মানে আমাদের এখানে তিনি আছেন এবং থাকবেন একদম সবসময়। একদম আজীবন থাকবেন। এবং আমি খুবই খুবই লাকি যে এখন আপনার সাথে আপনার সামনে আমি আপনার পডকাস্টে আমি কথা বলতে পারছি। সে হয়তো ওপর থেকে দেখছে, হ্যাঁ, এবং আমরা ভুল এটা কিন্তু কিছু, তার সাকসেস। অবশ্যই 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 তার সাকসেস। তবে যেটা হয় যে তুমি ছোটবেলায় কিন্তু একটু ভয় পেতে অভিনয় করার সময়, কিংবা লজ্জা পেতে। তখন আমি শুনেছি যে মা তোমাকে দেখিয়ে দিতেন যে এই সংলাপটা এভাবে বলো, এই সংলাপটা সেভাবে বলো। ইজ ইট রাইট? হ্যাঁ, একদমই রাইট। এবং আমি ক্যামেরার সামনে কথা বলতে, অ্যাক্টিং করতে আমার মানে হাত পা কাঁপতো। এখনও মাঝে মাঝে কাঁপে। যখন আমার মার কথা মনে করি তখন আসলে ঠিকঠাক হয়ে যায়। সে নাচতে পারতেন না, সে অ্যাক্টিংও করতে পারতেন না, কিন্তু আমি তাকে দেখেই শিখেছি। সে আমাকে দেখিয়ে দিতেন যে এরকম এরকম করো। আমি আবার রাগ করে বলতাম, তুমি ক্যামেরার সামনে নাচো তো, তুমি ক্যামেরার সামনে অ্যাক্টিং করো তো। তখন সেটা পারতেন না, কিন্তু আমাকে ক্যামেরার পেছন থেকে সে দেখিয়ে দিতেন, নাচ দেখিয়ে দিতেন, এক্সপ্রেশন দেখিয়ে দিতেন। ওখান থেকে আমি আস্তে আস্তে শিখতাম এবং সাহস পেতাম। বাহ। সেটা সে করতেন। তবে তিনি দেখালো তোমার ভেতরে কিন্তু একটা যে দম ছিল ছোটবেলা থেকে, এবং একদমই সেটি আমি তাই, জানি। একদমই তাই। ছোটবেলায় তুমি যখন একটা শিশু শিল্পীর চরিত্রে অভিনয় করেছিলে একটি টেলিফিল্মে, ভোর 6টায় তুমি গিয়েছিলে শুটিং সেটে, এবং পরদিন ভোর 6টায় শুটিং শেষ হয়েছিল, এবং তুমি সারা রাত ঘুমাওনি এবং টায়ার্ড হয়ে তুমি সেন্সলেস হয়ে গিয়েছিলে, এবং পরবর্তীতে তোমাকে স্কয়ার হসপিটালে ভর্তি করানো হয়েছিল। তোমার মনে আছে? আমার মনে হ্যাঁ আছে। হ্যাঁ হ্যাঁ, মনে আছে মনে আছে মনে তো আছে। তখন আমি দেখছিলাম যে এই বাচ্চাটির এত ডেডিকেশন অভিনয়ের প্রতি, বড় হয়ে সেই ডেডিকেশনের নমুনা আরও কিছু পেলাম। আমি দমের কথা তো শুনেছি, পাশাপাশি গলুইর জন্য 50 কেজি থেকে 54 কেজি হয়েছিল তোমার, এবং তুমি রীতিমতো নায়িকারা যেটা করে না, ভাত খাওয়া, পিৎজা খাওয়া, ভাত ঘুম দেয়া, সবই করেছো। সবই করেছি। আবার সবই মাসুদ করেছি। রানা সিনেমার জন্য দেখা যাচ্ছে যে আমি যখনই শুনছি রাত 1:30টার সময় অ্যাকশন দৃশ্যের শুটিং হচ্ছে, তাও আউটডোরে, পূজার নখ উল্টে গেছে, পূজার রাত দিন নিজেই অ্যাকশন করছে, তো ডামি ছাড়া। হ্যাঁ, হাউ এটা কাম? আমি 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 জানি না, আমার কাছে মনে হয় যে এইটাই আমার কাজ। তো এই কাজের মাধ্যমে আসলে আমি সবার মধ্যে বেঁচে থাকবো। আমি যদি মরেও যাই, সবাই আমাকে কাজের মাধ্যমেই মনে করবে। সো নিজের ডেডিকেশন দিয়ে আসলে কাজটা করি না, যাতে মানুষ বলতে পারে যে পূজা আসলে রিস্ক নিতে পছন্দ করে, ভালো কাজ করতে পছন্দ করে। এই 14 বছর বয়সে তুমি নায়িকা হয়েছিলে, এবং প্রায় 1 ডজন ছবি তোমার মুক্তি পেয়েছে এই 8 বছরে। সংখ্যাটি কি একটু কম নয়? অবশ্যই কম, কারণ আমি
কোয়ান্টিটিতে না কোয়ালিটিতে বিশ্বাসী। সো কোয়ালিটি ঠিকঠাক রাখতে চাই। মাঝে মাঝে একটু মানে অনেক পথভ্রষ্ট হয়ে গেছিলাম, বাট আমার কাছে মনে হয় যে সব এক্সপিরিয়েন্স একটা মানুষের থাকা উচিত। মানুষ যদি ধাক্কা না খায় আসলে মানে পথ চিনতে পারে না, কিংবা কাউকে চিনতে পারে না, কিংবা ভালো কাজ করতে পারে না। সো আমার কাছে আমি যেমন ভালো কাজও করেছি, আমি তেমন খারাপ কাজও করেছি, এবং সেটা তো সবকিছু আসলে মিলিয়ে সবারই থাকে। হ্যাঁ, সবারই থাকে। সো সব মিলিয়ে সব কিছুর এক্সপিরিয়েন্স ছিল বলেই এখন আসলে ভালো কাজের সংখ্যাটা বাড়ছে। অবশ্যই অবশ্যই। তবে শুরুতে তোমার যে একটা ধামাকা স্টার্ট হয়েছিল পোড়ামন 2 এর পরে, এবং আমরা দেখেছি যে আমাদের মানে প্রিয় চিত্রনায়িকা এভারগ্রিন শাবনূর, তিনি তোমার সিনেমা দেখে বলেছিলেন যে মনে হচ্ছে যে এই পুরো ছবিতে আমি আমাকে ইট দেখছি। মিনস আ লট টু মি। ও মাই গড, তার মতন একজন আর্টিস্টের কাছ থেকে আমি জানি না সে কি চিন্তা করে বলেছে, বাট সে বলেছে, তার মুখ দিয়ে এই কথাটা। আমার কাছে মনে হয় যে যদি ওই সময় ভিডিও কেউ না করতো, কিংবা এই জিনিসটা রেকর্ডেড না থাকতো, কেউ বিশ্বাস করতেন না। আমি নিজেকেও বিশ্বাস করতে মানে পারছিলাম না যে আমি Right. কার কাছ থেকে আমি কি কমপ্লিমেন্ট শুনছি। সে নিজে বলছে যে মনে হচ্ছে আমি অ্যাক্টিং করছি। আমি জানি না আমি কতটা ভালো করেছি, বাট এই কমপ্লিমেন্ট আমার জন্য সারা জীবন একটা বেস্ট একটা কমপ্লিমেন্ট হয়ে থাকবে। সেটা শুধু শাবনূর নিজে নন, যখন তুমি গোলুই শুটিং করছিলে, স্বয়ং মেগাস্টার শাকিব খান আমাকে বলেছিলেন যে এখানে শুটিং ইউনিটে অনেকেই দেখতে আসছেন এবং দেখে বলছেন, ও মাই গড, এ তো পুরো শাবনূর। ও, এটা কি সাকিব ভাই বলেছে? Yes. আচ্ছা। এবং আমাদের আরেক প্রিয় চিত্রনায়িকা মৌসুমী, তিনিও তোমার অভিনয় খুব পছন্দ করতেন। তার সাথেও একবার আমার কথা হয়েছিল, বলছিল এই মেয়েটা খুব ভালো অভিনয় করে। আবার যখন তুমি দহন করেছিলে, দহনের যখন স্পেশাল স্ক্রিনিং হয়েছিল বলাকা সিনেমা হলে, এবং তখন জয়া আহসান আমি পাশাপাশি বসে সিনেমাটা দেখছিলাম, এবং পুরো সিনেমার মধ্যে উনি বলছে যে সবচাইতে হাইলাইট পয়েন্ট হচ্ছে এই মেয়েটার অভিনয়। কতটা লাকি আমি, কতটা মানে লাকি হলে এরকম লেজেন্ডারি সবার কাছ থেকে আমি এত সুন্দর সুন্দর কমপ্লিমেন্ট পেয়েছি। এবং তোমার প্রথম ছবি, মানে প্রথম না, পোড়ামন 2 এর জন্য তুমি মেরিল প্রথম আলো পুরস্কারও পেয়েছিলে, এবং একদম জনপ্রিয় শাখায় পুরস্কার পেয়েছিলে। তো তোমার সবই আছে, যেমন তুমি দেখতে তো ভালো, ভীষণ ভালো, তুমি নাচও ভালো, তুমি অ্যাকশনও করো ভালো, তুমি অভিনয় করো দুর্দান্ত, তোমার সাথে বয়স আছে। তারপরও এই যে এত প্রশংসা, এত কিছুর পরও তোমার কি মনে হয় না যে কোথাও তোমার একটা ছন্দপতন ঘটছে, কিংবা তোমার যেখানে থাকার কথা সেখানে তুমি নেই? আমার তো আসলে কোনো সার্কেল নেই, আমার তো কোনো লবিং নেই যে আমি ছন্দপতন থেকে ছন্দে ছন্দে আসব। সো আমার কাছে মনে হয় এখন লবিংটা অনেক বেশি হয়, অনেক মানে আত্মীয়তা অনেক বেশি হয়, একটা সার্কেল লাগে, ফ্রেন্ডস হতে হয়। এটা আমার দ্বারা আসলে পসিবল না। আমার কাছে মনে হয় যে দেখুন ভাই, আমি যদি আমার যোগ্যতা না থাকে আমি কাজ করব না। আমার যদি একটু হলেও 1% হলেও যোগ্যতা থাকে, আমি সেই 1% যোগ্যতা দিয়েই আমি কাজ করব। আমার কাছে যদি মনে হয়, মানে আপনাদের কাছে যদি মনে হয় যে আমি এই কাজটা করতে পারবো না, দরকার নেই আমাকে নেওয়ার। যদি মনে হয় কাজটা করতে পারবো, আমার অ্যাক্টিংয়ের মাধ্যমে, আমার যোগ্যতার মাধ্যমে আপনারা প্লিজ আমাকে নেন, আদারওয়াইজ নেওয়ার একদমই দরকার নেই। সো ওই জিনিসটা নেই মনে হয়, নেই বলেই মনে হয় আমি যে জায়গাটা আসলে অনেকে দেখতে চায় সেই জায়গাটা যেতে পারছি না, এবং আদৌ মানে পরবর্তীতে পারবো কিনা এটা আমারও সন্দেহ আছে। সন্দেহ আছে কারণ এটা কি লাগবে, সার্কেল লাগবে, লবিং লাগবে, সিচুয়েশন তো তাই বলে যে লাগে। তোমার কি মনে হয় যে একজন নায়কের সাথে প্রেম করাটা অনেক বেশি এগিয়ে দেয় অনেক ক্ষেত্রে অনেককে? এখন তো নায়কের সাথে আসলে, নায়কের থেকে বড় কথা প্রযোজনা প্রতিষ্ঠানের সাথে আসলে সব কিছু ঠিকঠাক রাখতে হয়। বাট আমি আসলে এরকম এক্সপিরিয়েন্স করিনি তো, কারণ ওরকমভাবে কেউ বলার সাহসও কেউ করেনি, কেউ সুযোগটাও আমি আসলে সেরকমভাবে করে দেইনি। এর জন্য মনে হয় যতটুকু তুমি শুরু থেকে, ক্যারিয়ারের শুরু থেকে এখন পর্যন্ত কোনো ইনডিসেন্ট প্রপোজাল পাওনি ইন্ডাস্ট্রি থেকে? নট ইয়েট, কারণ সবসময় আমার মা ছিলেন। তখন কেউ সুযোগ পেলেও কেউ সাহসে দেখায়নি, কারণ সবাই দেখেছে যে আমার মা ছিলেন, মেয়ের গার্জিয়ান আছে, সো ওরকম কিছু বলা যাবে না। আর এখন সুযোগ থাকলেও কেউ সাহস আমাকে পারে না, মানে আমাকে
সেরকমভাবে বলার সুযোগ পায় না, কারণ তুমি সে একটা জানে দেয়াল যে তৈরি করে রাখো। হ্যাঁ, কারণ সবাই জানে যে পূজাকে বললে এখন ওটা হবে না, শুধু শুধু মুখের কথা নষ্ট হবে, আমি আমার সময় নষ্ট করব, সো পূজাকে বলে এখন শুধু রাখবো না। ঝামেলা। শুধু ঝামেলা। আমার এরকম একটা পাওয়ার আছে ভাইয়া, আমি জানি না, এটা মনে হয় গড গিফটেড। আমি কেন জানি নেগেটিভ ভাইব বুঝতে পারি। আমি যদি নেগেটিভ ভাইব বুঝতে পারি, আমি কারোর সাথে কথা বলি না, আমি ওখান থেকে সুন্দর করে কেটে পড়ি। মানে তোমার ইনটিউশন পাওয়ারটা অনেক স্ট্রং। হ্যাঁ, আমি সুন্দর করে কেটে পড়ি। এখন পর্যন্ত আমাকে কেউ বলতে পারবে না আঙুল তুলে যে তোমার সাথে এরকম হয়েছে, এটা দেখেছি, কিংবা তুমি এরকম করেছো, ওই করেছো, সেই করেছো, কেউ বলতে পারবে না। এমনি কি তোমার মনে হয় তুমি পলিটিক্সের শিকার, মানে ফিল্ম পলিটিক্স যেটাকে বলে? হতে পারে, হতে পারে। স্ট্রেট অ্যান্সার দাও, ইয়েস অর নো। কারণ হয় না যে হতেই তো পারে, তুমি এটা মনে হ্যাঁ, করছো? হতে মানে হতে হতে হ্যাঁ, হয়েছে, হয়েছে আসলে। আমি তো শুরু থেকে আমার মতন করে চলতে চেয়েছি, হয়তো বা অনেকের মন মতন চলতে পারিনি দেখেই পলিটিক্সের শিকার হয়েছি। এক্ষেত্রে কি তোমার মনে হয় যে ফিল্ম ইন্ডাস্ট্রি মেল ডমিনেটেড? যেটা এটা তো সবসময় সব ইন্ডাস্ট্রিতেই মেল ডমিনেটেড হয়ে থাকে, ফিমেলরা ওরকমভাবে সুযোগই পায় না। Just যেটা আমরা showpiece শুনতাম হিসেবে যে থাকে। যখন শাবানা ম্যাডাম ছিলেন কিংবা শাবনূর ছিলেন, তারা অনেক সময় রুল করতেন সবকিছু। হ্যাঁ, যেটা শাবনূর পরবর্তী সময় আসলে সেরকম ভাবে দেখা যায়নি। এখন আমাদের হাতে ছোট্ট একটা ডিভাইস এসে গেছে, তো সো ওই সময় থেকে যদি এখন এই সময় তুলনা করি, আমাদের খুবই ভুল একটা তুলনা করা হবে। কারণ এখন আসলে খুব সুন্দর করে আমরা ইজিলি একটা কিছু দেখে জাজ করে ফেলি, কমেন্ট করে ফেলি। তখন ওই সময়টা আসলে সিনেমা হলে ছিল একটা মাধ্যম। তো এই জায়গাতে আসলে আমরা অনেক আনলাকি যে এই একটা ডিভাইসের কারণে, একটা ফোনের কারণে, সোশ্যাল মিডিয়া থাকার কারণে আমরা আসলে অনেক কটাক্ষেরও শিকার হই। এবং এখন আপনারা চিন্তা করে দেখেন ভাইয়া, শাবনূর আপু নিঃসন্দেহে, শাবানা ম্যাম নিঃসন্দেহে, যারা যারা লেজেন্ডারি অ্যাক্ট্রেস ছিলেন, তারা নিঃসন্দেহে খুব ভালো সিনেমা করেছে, সিনেমা আমাদের উপহার দিয়েছে। ওই সেম সিনেমা এখন বানান, দেখেন গালি খাবেন। সেটাই, কারণ বেদের মেয়ে জ্যোৎস্না যে সময় মুক্তি পেয়েছিল, এখন হয়তো মুক্তি পেলে হয়তো দেখবে না অনেকে। সো এখন দিন অনেক পাল্টে গেছে। এখন আমরা যতই ভালো কাজ করি, যতই অনেক সুন্দর আধুনিক কাজ দেখাই, একটুতে একটু গালি খেতেই হবে। যাই হোক, তোমার রায়হান রাফির সাথে একটা গুড র্যাপোর্ট ছিল এবং পোড়ামন 2 দহন তুমি করেছিলে, কিন্তু পরবর্তীতে রায়হান রাফি যেই চলচ্চিত্রগুলো বড় পর্দার জন্য নির্মাণ করেছেন, যেমন রিসেন্ট টাইমসে যদি আমি তাণ্ডব, তুফান কিংবা আসছি দে প্রেসার কুকার, তার সাথে তোমাকে আমি দেখি না কেন? হয়তোবা সে ডিরেক্টর হিসেবে মনে করেছে যে তার কোনো গল্পে আমি ফিট না, অথবা আমিও হয়তোবা এটা মনে করার করেছি। কোনো কারণ নাই, কারণ তুমি ভালো একজন অ্যাক্ট্রেস এবং তোমাদের একটা ভালো বন্ডিং ছিল। মাঝখানে কি কোনো সুতা কেটে গেছে? আমার কাছে তো মনে হয় না। আমার তো রাফির সাথে আমার তো ভালোই বন্ডিং এখন পর্যন্ত। সুতা কেটেছে আমার কাছে মনে হয় না। এখন তার চিন্তা ভাবনা কি, সে কিসের জন্য তার সিনেমায় চিন্তা ভাবনা করছে না, কিংবা আমি কেন করছি না, এটা তাকেই কোশ্চেন করলে বোঝা যাবে। অবশ্যই তাকেই প্রশ্ন করব। তো তোমার কি মনে হয় যে তুমি কিছু স্ক্যান্ডালের কারণে পিছিয়ে গেছো? কারণ তোমাকে নিয়ে বেশ কিছু স্ক্যান্ডালও হয়েছে মাঝখানে। তাই নাকি? আসলে স্ক্যান্ডাল হয়? কি স্ক্যান্ডাল শুনি? যেমন ধরো সিয়ামকে নিয়ে যদি আমি বলি, সিয়ামের সাথে তোমার একটা দুর্দান্ত জুটি ছিল, যেটা এক সময় অনেকে বলতো শাবনূর সালমান শাহর ছায়া দেখতে পাচ্ছেন তারা পোড়ামন 2 রিলিজের পরে, এবং দহনেও খুব ভালো লেগেছে তোমাদেরকে, শানেও তোমাদেরকে খুব ভালো লেগেছে, কিন্তু 5 বছর হয়ে যাচ্ছে তোমাদেরকে কোনো সিনেমাতে দেখা যায় না কেন? দেখুন ভাইয়া, এখন আমি শুরুতেই কিন্তু আমি বলেছি যে আমার অ্যাক্টিংয়ের ক্ষুধা অনেক বেশি। আমি অ্যাক্টিং করতে চাই, আমি শোপিস হিসেবে কখনো কোনো জায়গায় দাঁড়াতে চাই না। আমাকে যখন বলা হবে যে তুমি এইখানে জাস্ট এই ক্যারেক্টারটা এইটুকু সময়ের জন্য করবে, আমি আগে দেখব যে ওই ক্যারেক্টারের ডেপথ কতটুকু, আমাকে মানুষ লাস্ট অবধি মনে রাখে কি না, আমি ওইটা দেখব। এখন নামে মাত্র একটা নায়িকা হিসেবে দাঁড়িয়ে গেলাম, ওটা আমি কখনো চাই না। সো সিয়াম পূজার যে একটা চাহিদা ছিল, শুধু সিয়াম পূজার জুটিটাকে কাজে লাগিয়ে যে আমরা কোনো রকম একটা কাজ করে দিব, তখন তো আসলে ওই যেই ভারী ব্যাপারটা সিয়াম পূজার মধ্যে ছিল, যেই জুটির মধ্যে ছিল, ওইটা নষ্ট হয়ে যায়।
তো আমার কাছে এখন মনে হচ্ছে যে যদি পরবর্তীতে সিয়াম পূজার পর্যায়ের একটা কোনো কাজ পাওয়া যায় তাহলে করব। মানে 5 বছরেও একটা পাওয়া গেল না? আমি তো পাইনি, সিয়াম পেয়েছি কিনা আমি জানি না, আমি আমারটা বলবো আমি পাইনি। এবং সিয়াম এখন যেই কাজগুলো করছে আমার কাছে মনে হয় যে ও ডিপেন্ডেন্ট সব কিছু কাজ করছে, ওকে ভিত্তি করে কাজ করছে। সো হি ইজ ডুইং ভেরি গুড। তো আমি আমার তরফ থেকে সবসময় ওর জন্য শুভকামনা থাকবে। আর যখন মনে হবে যে আমি এবং সে সমানে সমানে কোনো ক্যারেক্টার পাবো তখন আমিও চিন্তা করব। আচ্ছা, তোমার সত্যি কথাটা আজকে বলবে কোন ওর সত্যি বিয়ে নিয়ে, হ্যাঁ, সিয়ামের বিয়ে নিয়ে? আপনি আমার প্রথমে কি বলেছেন, কার বিয়ে নিয়ে? ওর বিয়ে নিয়ে, সিয়ামের বিয়ে নিয়ে। মানে সিয়ামের বিয়ের সময় তুমি ঘুমের ওষুধ খেয়ে এই আত্মহত্যা বাবা। করেছিলে। তখন আমার পরীক্ষা চলছিল, এইচএসসি মানে পরীক্ষা। পরীক্ষার মধ্যে তুমি আত্মহত্যা করার চেষ্টা করেছিলে? আমি পরীক্ষা দিয়ে পড়াশোনা করেই কুল পাচ্ছিলাম না। আমি কিভাবে আমি এত ফাউল চিন্তা ভাবনা করব? আমি বিশ্বাস করেন যখন আমি নিউজগুলো দেখছিলাম তখন আমি সিয়ামকে পাঠিয়েছি এবং আমি মানে অবন্তী আপুকেও পাঠিয়েছি যে এটা কেমন ধরনের। অবন্তী আপুর সাথে আমার খুব ভালো সম্পর্ক, ইভেন তো সিয়ামের ওর ফ্যামিলির সাথে আমার খুব ভালো সম্পর্ক। আঙ্কেল আন্টি যথেষ্ট আমাকে আদর করেন। শুটিংয়ের সময় সে আমার জন্য খাবার নিয়ে যেতেন, আমি কি খাবো না খাবো সেটা জিজ্ঞেস করতেন। ফ্যামিলিগতভাবে আমরা অনেকটা অ্যাটাচ ছিলাম। তো আমি যখন পরীক্ষা দিচ্ছিলাম তখন সিয়ামের বাবা কিন্তু আমার পরীক্ষা হলে গিয়েছিলেন। ও, পরীক্ষা হলে গিয়ে আমাকে শুভকামনা জানিয়েছে যে তুই ভালো করে পরীক্ষা দে মা। নাসির আঙ্কেল অসাধারণ, নাসির আঙ্কেল অসাধারণ। অসাধারণ এবং আন্টি অবশ্যই। মানে শি ইজ আ ভেরি মানে Sweetheart. সুইট হার্ট এবং খুবই পিওর সোল, যেটা আসলে আমার বলতেই হবে। এটা আসলে খুবই জঘন্য একটা কথা, মানুষ হয় না যে একটু মানে একটু তাই ভালো বলে কাজ- আত্মহত্যা, তাই বলে ঘুমের দেখেন, ওষুধ? আমি পরীক্ষা বলতেই দিচ্ছিলাম। পারতো যে আচ্ছা প্রেম ছিল, আচ্ছা ঠিক আছে, নায়ক নায়িকার তো এরকম কথা তাই না, শোনা যায়, অনেকেই কিন্তু বলে। তো যাই হোক, এটা মানুষের কাজ বলার, But কিন্তু এখন পর্যন্ত আরেকটা- তার সাথে আমার খুব ভালো সম্পর্ক। সেটা আমরা স্ক্রিনে দেখতে চাই। যাই হোক, তো আরেকটা অভিযোগ আছে যে তোমরা যখন জ্যাজে ছিলে এবং তুমি জ্যাজকে খুব রুল করতে এবং দেখা যাচ্ছে কস্টিউম এবং আরো অনেক বিষয়ে তোমাকেই বেশি প্রায়োরিটি দেওয়া হতো, সিয়ামকে অত দেওয়া হতো না, যে কারণে সিয়াম জ্যাজ থেকে বেরিয়ে গেছে কিংবা পরবর্তীতে কাজ করে না। এটা না আমি আপনার কাছ থেকে এখন শুনলাম। এটা কখনো আমি শুনিনি। আর রুল করা যদি মানে ওই ব্যাপারটা হতো, আমার পরে কিন্তু আরো অনেকেই কাজ করেছে জাজে। যদি সেরকমটা আমি সেই বিহেভটা করতাম, আমি কোনো নায়িকাকে আসতে দিতাম না জাজে, কোনো কাউকেই সুযোগ দিতাম না। সো ওই জিনিসটা আমার কখনোই ছিল না। আমার কাছে মনে হয় যে সবাই মিলে কাজ করব, নতুন নতুন আরো অনেকেই আসুক। আচ্ছা, স্ক্যান্ডালের টপিকে তাহলে আরেকটু থাকি। আবার কিসের স্ক্যান্ডাল? এত স্ক্যান্ডাল আমার লাইফে আমি জানতামই না। বলেন তো আর কি কি? কারণ 30 এপ্রিল 2018 ঢাকা ক্লাবে আমি একটি অনুষ্ঠান ইভেন্ট হোস্টিং করেছিলাম। সেটি হচ্ছে কি দহনের নায়িকা লঞ্চিং, এবং সেই দহনের নায়িকা একজন তো তুমি ছিলে, পূজা চেরি, এবং আরেকজন ছিল চমক, আজমেরি হক বাঁধন। আমি সেই লঞ্চিং ইভেন্টটি হোস্টিং করেছিলাম। পরবর্তীতে এক মাসের মধ্যে আমরা দেখলাম যে বাঁধন ছবিটি ছেড়ে দেয় এবং বলে যে ব্যক্তিগত কারণে, কিন্তু পরবর্তীতে আবার জানা যায় যে তোমার কারণে নাকি ছেড়ে দিয়েছিল, কারণ তোমাকে যে অনেক ক্ষেত্রে সেটা স্ক্রিপ্টে হোক এবং সব ক্ষেত্রে তোমাকে বেশি প্রায়োরিটি দেওয়া হচ্ছে আর কি বলবো? আমার কাছে মনে হয় আজিজ ভাইয়ের কাছে এখনো দহনের স্ক্রিপ্টটা আছে। সো আমাকে মাথায় রেখে কখনো দহনের স্ক্রিপ্ট তৈরি করা হয়নি। আমাকে যদি দেখাতে পারে যে স্ক্রিপ্টের একটা অংশ বেশি করা হয়েছে, তাহলে আমি এখন ইন্ডাস্ট্রি ছেড়ে দেব। যেটুকু ডিমান্ড সেটাই আসলে করা হয়েছে, এবং ব্যক্তিগত কারণ আমি জানি না তাদের মধ্যে কি ব্যক্তিগত কারণ থাকতে পারে, বাট আমি এটুকু এনশিওর করতে পারি যে আমার কারণে হয় না। আসলে কেউ বাদ হবে, এবং আমি কারো পেটে লাথি মারাটা আসলে এটা আমি কখনোই চাইনি। আচ্ছা, পেটে লাথি মারা টাইপের আরেকটা নিউজের কথা বলি। আবার কি? গত বছর টগর সিনেমা আমরা জানুয়ারিতে দেখলাম দিঘির সাথে আদর আজাদের একটা টিজার, কিন্তু পরবর্তীতে দেখলাম দিঘি আউট, পূজাচেরি ইন। তো সেই ক্ষেত্রে দিঘি এবং দিঘির ফ্যানরা খুবই মনোকষ্ট পেল যে পূজায় কাজটা কিভাবে করতে পারলো। তো এটার ব্যাখ্যাটা কি? এইটার ব্যাখ্যা একমাত্র মানে ডিরেক্টর প্রডিউসারই ভালো দিতে পারবেন, বাট তারপরও আমার জায়গা থেকে আমি ক্লিয়ার করি।
আমি কিন্তু আমার প্রডিউসার এবং ডিরেক্টরকে বারবার বলেছিলাম, যখন আমাকে এখনও মনে আছে রাত 2টার সময় আমি কখনো কারো ফোন ধরি না, বাট আমি কেন জানি আমার যে প্রডিউসার ছিলেন রণক বিক্রম ভাইয়া এবং আমাদের ডিরেক্টর আলোক হাসান ভাইয়া, সে আমাকে ফোন দিয়েছে, আমি হঠাৎ করে কীভাবে যেন আমি ফোনটা রিসিভ করে ফেলেছি এবং সে আমাকে বারবার বলছিল যে আমরা এরকম ফেঁসে গেছি, আমি আসলে প্রফেশনাল কোনো আর্টিস্টকে চাই যে আসলে কাজটা নিয়ে ভাববে, সো আমি চাচ্ছি যে তুমি কাজটা করো, আপনি কাজটা করেন। আমি বলেছি ইম্পসিবল, আপনারা যতই বলেন যে আমরা ওকে বাদ দিয়ে আপনাকে নিতে চাচ্ছি, এটা আসলে কেউ মানবেই না। সবাই ভাববে যে আমি মনে হয় কোনো পলিটিক্স করেছি, বাট তা কিন্তু একদমই না। আমি বারবার করে বলেছি আপনারা চিন্তা করেন, আমি এই কাজটা করব না, আমি করব না মানে করব না। তারা অনেকবার রিকোয়েস্ট করেছে, অনেকবার বলেছে এবং আমার সাথে কিন্তু 5-6 দিন 7-8 দিন ধরে এইটা নিয়ে অনেক তর্কাতর্কি হচ্ছিল যে প্লিজ করেন প্লিজ করেন। আমি বলছি নো মানে নো। লোকটা এমনভাবে বলেছে, আমি বলেছি যে দেখেন আপনাদের এনশিওর করতে হবে যে আপনারা কী কারণে আমাকে নিচ্ছেন। পরবর্তীতে কিন্তু তারা এনশিওর করেছে এবং বলেছেও, ক্লিয়ার করেছে যে তারা নন প্রফেশনাল আচরণ পেয়েছে দেখেই তারা কাস্টিং চেঞ্জ করতে বাধ্য হয়েছে। আমি দিঘিকে ছোট করছি না, দিঘিকে আমি যথেষ্ট পছন্দ করি এবং তার বাবাকেও আমি যথেষ্ট সম্মান করি। সো কাউকে ছোট করে আমি আসলে কোনো কাজ করতে চাইনি এবং করিও নি। সো পুরোপুরি ডিপেন্ড করছে তাদের আমাদের যে টগরের প্রযোজনা প্রতিষ্ঠান এবং ডিরেক্টরের উপর। তবে যেহেতু পাবলিকলি এসেছিল দেখি করার কথা কাজটি, তো তুমি কাজটি করার আগে কি দেখির সাথে কোনো ধরনের কথা বলেছিলে? আমার তো মনে হয় না যে আমার এই ব্যাপারে কথা বলা উচিত, কারণ তারা তাদের মতো করে কথা বলেছে, বাট আমার দরকার ছিল যে আসলে ঠিক আছে লোকটাকে হেল্প করি, এভাবে যেহেতু বলছে আমার হেল্প করাটাই উদ্দেশ্য ছিল। এরপর কি দেখির সাথে দেখা হয়েছে কোথাও কিংবা না, কথা এরপরে হয়েছে? আর কোনো দেখা হয়নি। সুব্রত আঙ্কেলের সাথে বোধহয় ব্ল্যাক মানি। হ্যাঁ, ব্ল্যাক মানি করেছি, ব্ল্যাক মানি করা মাহিয়া হয়েছে। মাহির সাথে কি হয়েছে? কারণ রাঙা সকাল অনুষ্ঠানে তুমি বলেছিলে যে তুমি মাহিয়া মাহির মতো বড় অ্যাক্ট্রেস হতে চাও, তোমার ফেভারিট অ্যাক্ট্রেস, কারণ তুমি সেই সময় কাজ করছিলে তার সাথে। কিন্তু পরবর্তীতে শোনা গেছে যে তুমি এলে মাহি চলে যায় কিংবা এরকম কিছু একটা। এখন যার যার মানসিকতার উপর ডিপেন্ড করছে যে কে কিভাবে কাকে নেবে। আমি তো ছোটোবেলা থেকেই মাহিয়াপু আর আমার সাথে তো খুবই ভালো সম্পর্ক ছিল, ইভেন তো আমার মার সাথে মাহিয়াপুর মায়েরও খুব ভালো সম্পর্ক ছিল। এমন সম্পর্ক ছিল যে আমার বাসায় যদি খাবার খেতাম হাতটা ধুতাম তাদের বাসায়। এবং হাতটা অগ্নির ধুয়ে- জন্য বোধহয় তারা রিকমেন্ড করেছিল তোমাকে, রিকোয়েস্ট করেছিল। রিকোয়েস্ট বলতে যে বলেছে যে আমি চাই যে আমার ছোটবেলা পূজা করুক। সো এই জায়গা থেকে আমি তাদের কাছে কৃতজ্ঞ যে তাদের কারণে আমি অগ্নির মতন একটা কাজ করতে পেরেছি। সো আমাদের সম্পর্ক এরকম দুই বোনের মতন ছিল, ছোট বোন বড় বোন। তারা আমার মা তার মা বান্ধবীর মতন আচরণ করতেন, সবাই আসলে একদম ফ্যামিলি রিলেশন ছিল। বাট আমি জানি না এটা কোত্থেকে শুনেছেন যে আমি এলে সে চলে যায়। না, এটা তুমিও শুনেছো, অনেক জায়গা থেকে শুনেছো কিংবা দেখেছো, এরকম বিভিন্ন অনুষ্ঠানেই হয়েছে। এর পিছনে কোনো কারণ আছে কিনা সেটাই জানতে চাই। আমার কাছে মনে হয় যে হয়তো বা জাজমেন্টি মিডিয়া ওয়ান অফ দ্য মেইন রিজন। কারণ আমি তো আসলে দেখুন, মানে মাহি আপু মাহি চলে জ্যাজের নায়িকা ছিল, তারপরে তুমি হয়েছো। মাহি আপু চলে যাওয়ার পরে কিন্তু আরো অনেক নায়িকা এসেছে, অনেক নায়িকা আসার পরে কিন্তু আমি এসেছি। এমন না যে আমি প্ল্যান করে আমাকে নিয়ে আসা হয়েছে, আমাকে কিন্তু হুট করে বলা হয়েছে যে তোকে নায়িকা বানানো হবে। আজিজ ভাই হুট করে বলেছে যে তোকে নায়িকা বানানো হবে। যখন নায়িকা বানানো হবে এই কথাটাও বলা হয়, তখনও কিন্তু আমরা কনফিউজ ছিলাম যে আদৌ কি নায়িকা বানানো হবে কি না। কারণ আমি বাচ্চা ছিলাম তখন, আমি বাড়িতে ছিলাম। হঠাৎ করে আজিজ ভাই আমার মাকে ফোন দিয়ে বললেন যে পূজাকে নিয়ে আসেন, একটা শাড়ি পরায় নিয়ে আসবেন। জানে না কিন্তু সে তখন কিন্তু তার আগে আমি বাদশা দা ডন নামে সিনেমা করেছি। তো তখন আমার মা ভাবতেন যে হয়তো বা ওই শিশুশিল্পী ক্যারেক্টারের জন্যই মনে হয় আজিজ ভাই ডাকছে। তো যখন জানা গেল যে পোড়ামন 2 এর মতন একটা কাজ কাজে নায়িকা হিসেবে নেওয়া হচ্ছে, তখন আমরা এক্সাইটেড হয়ে গেলাম যে ও মাই গড, নায়িকা। তো হয়তো বা মাহিয়াপুর এই জায়গা থেকে একটু কষ্ট থাকতে পারে যে পোড়ামন 2 এর পোড়ামনের সিকুয়েল সে করতে পারছে না, এবং হঠাৎ করে আমি বাচ্চা থেকে নায়িকা। আমি জানি না আসলে আমি তার সে কী চিন্তাভাবনা করছে কিংবা সে কী চিন্তাভাবনা করে সেটা তো আমি বলতে পারবো না। বাট আমি তাকে যথেষ্ট এখনও খুবই পছন্দ করি এবং আমি চাই সবসময় যে তার সাথে আমার
সে আগের মতন সম্পর্কই থাকুক, যে মাহি একটা এখন যেখানেই বাচ্চা। আছেন যদি শুনে থাকেন তাহলে অবশ্যই জেনে থাকবেন যে পূজা লাভস ইউ। সবসময় সবসময় তো পূজা আর কাকে লাভ করে নায়কদের মধ্যে? সবাইকেই। আদর আজাদ, আমার সবাই আমার কো আর্টিস্ট, সো এখানে তো মানে আরেকটা গুঞ্জন যে আদর আজাদের সাথে পূজা চেরির প্রেম। এরপরে আপনার সাথে আমার গুঞ্জন হবে, আপনি জানেন। আমি তো নাকফুল করিনি, আমি তো লিপস্টিক করিনি, আমি তো টগর করিনি, আদর আজাদ এবং পূজা করেছি। তার মানে কি, মানে আমি কি জীবনে এই 3টা সিনেমাই করেছি, আর কোনো সিনেমা করিনি? আমি, দেখেন আপনারা কি শুরু করেছেন। আমি ইন্ডিয়ায় কাজ করেছি, ইন্ডিয়ায় ওই ছেলেটার সাথে, ওই নায়ক যে আদ্রি, অদ্রিত, তার সাথে প্রেম রটালো। যাই হোক, ওটা বেশি 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 দূর যায়নি। সিয়ামের সাথে, সিয়ামের জন্য আত্মহত্যা করেছি। তারপর আর কার সাথে, শাকিব খানের সাথে। আচ্ছা শাকিব তারপরে- খানের টপিকে পরে আসছে। হ্যাঁ, সবার সাথে আমার প্রেম প্রেম প্রেম। আমার মধ্যে কি এত প্রেম? আপনি জানেন, আমার ভাবি, আমার যে ভাইয়ের বউ, জি। আমার ভাইয়ের ওয়াইফ, সে আমাকে একটা কথা বলে যে আমার মধ্যে কোনো রসকস নেই, আমার মধ্যে কোনো প্রেম নেই। এটা আমাকে একদম ডিরেক্টলি বলতো। কিন্তু আমরা সেটা মনে করি না, না কারণ না, সিনেমার আমার পর্দায় আমার শুধু একটা জিনিসের উপরেই প্রেম, আমার অ্যাক্টিং, আমার কাজ, শিল্পের প্রতি তোমার শিল্পের প্রেম। প্রতি প্রেম, বাহ। একদম। তো আদর আজাদের সাথে তোমার প্রেম নেই, সেটি একদমই না, কারণ জানলাম। আমার কাজ থাকতে মানে কোনো প্রেম ধরনের থাকলে- আদর নেই তোমার। প্রেম থাকলে আমার ওই ক্যারেক্টারের প্রতি প্রেম থাকতে পারে, যে আসলে আমার কো আর্টিস্ট যেই ক্যারেক্টারটা প্লে করছে, কিন্তু ব্যক্তি কোনো আর্টিস্টের সাথে আমার কোনোদিন প্রেম ছিল আচ্ছা, না। তো আরেকটা প্রেমের কিছু ফুটেজ এসেছিল, ভাইরাল হয়েছিল, সেটি হচ্ছে কি থাইল্যান্ড থেকে। সেই প্রসঙ্গেও একটু জানি। জোভানের সাথে ওয়েব ফিল্ম করেছিলে পরি, এবং তারপর দেখা যায় যে অনেক ভাইরাল হয়েছিল সেখানে তোমাদের একটি অন্তরঙ্গ দৃশ্যের, এবং সেটিকে বলা হয়েছিল যে এটা বাস্তবে। আচ্ছা, কি বলবে? প্রমোশনাল স্ট্র্যাটেজি নাম শুনেছেন? গ্যাস, ওটাই করা হয়েছে, এবং লাস্টে পরে ভাবলাম যে না না, এটা বেশি বেশি হয়ে যাচ্ছে। তুমি Let's কিন্তু make it তারপরে clear. বলেছিলে যে কোনো একটা মহল হয়তো এগুলো করাচ্ছে, হয়তো। আসলে এটা কিছুই না। এটা তো পরবর্তীতে আমার ডিরেক্টর, আমার প্রযোজনা প্রতিষ্ঠান, আমার কো অ্যাক্টর, আমি ক্লিয়ারই করে দিয়েছি যে এটা আসলে শুটিংয়েরই অংশ। বাহ। পরবর্তীতে তো এটা নিয়ে আর কোনো কথা হয়নি। জোভান এই পডকাস্টে এসেছিল, এবং জোভানকে আমি বিভিন্ন নায়িকা নিয়ে প্রশ্ন করেছিলাম এক বাক্যে কিছু বলবার জন্য। পূজাচেরি নামটা যখন এসেছিল তখন তিনি বলেছেন যে পূজাচেরি সাফল্যের জন্য কিংবা সফলতা পাওয়ার জন্য যে কোনো কিছু করতে রাজি। হ্যাঁ, যেমন এই যে আমি কোনো ডামি ইউজ করি না, আমি নিজের মতন কাজ করি। তো ঠিকই তো বলেছেন, ভালোই অবশ্যই। বলেছেন। তো তোমার কি মনে হয় যে এই যে বিভিন্ন সময় যে স্ক্যান্ডাল হয় কিংবা তোমাকে নিয়ে কথা হয়, যেটা তুমি করোনি সেটাতেও তোমাকে অভিযুক্ত করা হয়, আমি শুনেছি যে তুমি এগুলো যখন শোনো কম্বলের নিচে একদম কাঁদতে থাকো এবং অনেক মুষড়ে পড়ো, সেই জায়গা থেকে কি এখন নিজেকে উতরে নিতে পেরেছো? আমার কাছে মনে হয় হ্যাঁ, ইমোশনাল তো অবশ্যই আছি, কিন্তু সেই ইমোশনের সাথে সাথে আমি অনেক স্ট্রং হয়ে গেছি। আমার মা চলে যাওয়ার পরে তো আরও বেশি স্ট্রং হয়ে গেছি। অনেকে অনেক জায়গা থেকে অনেক কিছু বলে, এখনও বলে। আমি খালি একটা জিনিসই বলি যে আচ্ছা বল না, আলোচনা থাকলে তো সমালোচনা হবেই। যদি সমালোচনা নাই থাকে তাহলে কিসের এত, মানে কিসের নায়িকা হলাম, কিসের অভিনেত্রী হলাম, কিসের কাজ করছি? তো আমি তো সবসময় দেখি যে যারা অনেক বড় জায়গায় যে যায় কিংবা ভালো কাজ করে, তাদের একটু আলোচনা সমালোচনা থাকে। সো হয়তো বা আমিও ভালো কাজ করছি। তবে তোমাকে নিয়ে সমালোচনা করেছিল খোদ তোমার জ্যাজ মাল্টিমিডিয়া থেকে 2022 সালে খুব সম্ভবত অগ্নিত্রী নিয়ে একটি স্ট্যাটাস তিনি লিখেছিলেন, আব্দুল আজিজ, এবং লিখেছিলেন যে মাহিও এখানে ফিট করে না, পূজাও এখানে ফিট করে না, কারণ পূজার এই ফিটনেস নেই। পূজাকে আমরা পার্সোনাল ট্রেনার রেখে ফ্লেক্সিবল করেছিলাম, কিন্তু পরবর্তীতে পূজা কারো কান কথা শুনে আসলে তার ফিটনেসটা চেঞ্জ করে ফেলেছে আর কি, যে কারণে পূজাকে আমরা অগ্নিত্রী থেকে বাদ দিচ্ছি। এবং একটা পোড়ামন্টু, একটা দহনের থেকে 100 গুণ বেশি কিছু হবে ওর অগ্নিত্রী। Okay. পূজার অন্য ছবিগুলো তো বাদই, পোড়ামন্টু এবং দহন থেকেও 100 গুণ বেশি। কি বলবো? আমার কাছে মনে হয় না যে আমাদের ইন্ডাস্ট্রি কিংবা আমাদের মার্কেট এতটাও বড় হয়ে গেছে যে একটা সিনেমা নিয়ে আমি বছরকে বছর পার করে দিব।
আপনার যদি মনে হয় যে আমি এই ক্যারেক্টারটার জন্য ফিট, কিংবা এই ক্যারেক্টারটা আমি পুল আপ করতে পারবো, আমাকে ফিট করে নিন না। এই যে যেমন আমি আমার গোলোয়ের জন্য ওয়েট গেইন করেছি, রাইট। আবার ঠিকঠাকভাবে। আপনার কাছে কি মনে হয় যে আমি এখন আনফিট আছি? না, না, একদম না। আমি জিম করছি, আমি আমার নিজেকে ফিট করছি, আবার ক্যারেক্টারের প্রয়োজনে আমি নিজেকে, আমি দমের আগে মানে কিছুটা ওয়েট গেইন করে গেছিলাম, তখন আমি 62 ছিলাম, এখন আমি 54। সো ওয়েট গেইন, ওয়েট লস, এইটা তো আসলে যদি আপনি চান নিতে, তাহলে এটা ইজিলি করা যায়। একটা মানুষ তো চেঞ্জ করতেই পারে। সো এইটা আমার কাছে মনে হয় অযৌক্তিক কথা হয়ে গেল। যাই হোক, শেষ পর্যন্ত সে অগ্নিত্রী আজ পর্যন্ত হয়নি। 2022-এর স্ট্যাটাসটা বললাম, 2026 চলে এসেছে, কিন্তু আমরা সেই সিনেমাটি দেখিনি এখনো। তো এতদিন কি আমি ওরকম আনফিট অবস্থায় থাকতাম বলেন? একদম। তো যেটা হয় যে 4.5 বছর তুমি জ্যাজ মাল্টিমিডিয়াতে ছিলে এবং সেখান থেকে পরবর্তীতে তুমি বেরিয়ে গেলে। বলা হয় যে তোমার সাথে আব্দুল আজিজের প্রেম ছিল এবং সেই প্রেম ব্রেকআপ হয়েছে। আবার এখানেও প্রেম, মাই গুডনেস। প্রেম প্রেম ছাড়া পথে প্রেম, পথে পূজা। পথে প্রোপাগান্ডাও হয়। ও, তো আসলে কি প্রেম ছিল? না, একটা ভালো আন্ডারস্ট্যান্ডিংকে যদি মানুষ প্রেমের পর্যায়ে ফেলে দেয়, তাহলে তো আসলে বলতেই পারি প্রেম ছিল। এবং আবারও মাহিয়া মাহির প্রসঙ্গে আসে, আব্দুল আজিজ নিজেই ফেসবুকে বলেছিলেন যে মাহিয়া মাহির সাথে তার প্রেম ছিল, এবং সেটাকে যদি আমরা সত্যি ধরি, তাহলে মাহিয়া মাহির সাথে ব্রেকআপ হয়েছে তোমার কারণে, যে কারণে মাহিয়া মাহি তোমাকে অপছন্দ করেন, সেটিও বলা হয়। আমি ওই কথাটা আবার রিপিট করতে চাই। আমি তো মানে মাহিয়া আপু চলে যাওয়ার পরে তো আরো অনেকেই এসেছে, তার মানে কি অনেকে, সবার সাথেই প্রেম ছিল আজিজ ভাইয়ের? অনেকেই না, দু একজন। হ্যাঁ, ফারি আপু এসেছে, জলি তারপর এসেছে। জলি আপু এসেছে, ফারিন খান নামে একজন এসেছে। সো তাহলে আমার কাছে মনে হয় আজিজ ভাইয়ের সবার সাথেই প্রেম ছিল। আর আজিজ ভাই, আমি যতটুকু আজিজ ভাইকে চিনি, আজিজ ভাই খুবই স্ট্রেট ফরওয়ার্ড, এবং যেটা বলবে সত্যি কথা বলবে। আজিজ ভাই যেহেতু এটা বলতে পেরেছে যে না, মাহিয়াপুর সাথে তার একটা সম্পর্ক ছিল, আমার সাথে যদি সম্পর্ক থাকতো আজিজ ভাই এটাও ক্লিয়ার করতো। সো যেহেতু ক্লিয়ার করেনি, সো পথে প্রোপাগান্ডা। ওকে, আমরা প্রোপাগান্ডা হিসেবে ধরে নিচ্ছি। তবে এটা শোনা যায় যে তুমি শাকিব খানের সাথে গোলুই করার কারণেই নাকি জ্যাজের সাথে তোমার একটা দূরত্ব হয়েছিল, কারণ জ্যাজ চেয়েছিল যে তুমি তাদের ছবি করো আর কি। তাহলে শান কি তাদের ছবি? শান নামে যে একটি মুভি করেছি, তারা কোনো না কোনো ভাবে যুক্ত ছিল শানের সাথে, তাদের ডিস্ট্রিবিউশন সাথে এবং ডিস্ট্রিবিউশন তো পরে এসেছে, কিন্তু শান তো বাইরের ছবি। যদি বাইরের ছবিতে তাদের প্রবলেমই থাকতো, তাহলে শান আমি করতেও পারতাম না, হৃদিতাও করতে পারতাম না আনিসুল হক স্যারের, তারপর সাইকো করতে পারতাম না। বাইরের অনেক সিনেমা আমি করেছি, অনেক সিনেমা করেছি। সো গোলুই বা কেন এই কথাটা আসবে? সেটা হয়তো শাকিব খানের সাথে সেই সময় আজিজ ভাইয়ের কোনো একটা দ্বন্দ্ব ছিল, সে কারণে। কিন্তু আমার কাছে মনে হয় কি ভাইয়া, আমি ইন্ডাস্ট্রির যেহেতু একজন অভিনেত্রী, আমার কাছে আমি সবার সাথেই অ্যাক্টিং করতে চাই, সেটা হোক শাকিব খান। এটা যদি এখন আমাকে বলে টম ক্রুজের সাথেও অ্যাক্টিং করতে, অবশ্যই করবো, এই সুযোগ কেন হাতছাড়া করবো? আর শাকিব খান তো আমাদের বাংলাদেশের মেগা স্টার, অবশ্যই। সো তার সাথে কাজ করা তো মানে যেহেতু অফার পেয়েছি, আমি কেন ফিরিয়ে দেবো? তাহলে তুমি আমাকে বলো, তুমি 20 ফেব্রুয়ারি 2023 একটি পোস্ট দিয়েছিলে ফেসবুকে যে আমি ক্ষমা প্রার্থী, আমার ভুল হয়েছিল, আসলে অনেক কাদা চোরাচুরি হয়ে গেছে, আমার মনে হয় এখানে থেমে যাওয়া উচিত। কেন? আমি আমার কোনো কিছু যদি আমি ফেসবুকে শেয়ার করি, ডেফিনেটলি আমার পার্সোনাল প্রোফাইলেও সেটা শেয়ার করা হয়, এটা করিনি আমি। সো এটা সাইডেই রাখি, ওটা নিয়ে আসলে কথা না বলি। আচ্ছা, সেটা তুমি রহস্যই রেখে দিচ্ছ। বাট আমি এটুকুই বলবো, জ্যাজ মাল্টিমিডিয়ার কারণেই কিন্তু আসলে আমি নায়িকা হওয়ার সুযোগটা পেয়েছি, কারণ অল্প বয়সে, আমার যে বয়সটা ছিল, এই বয়সে কেউ রিস্ক নিত না আমাকে নায়িকা বানানোর। সো জ্যাজ মাল্টিমিডিয়া, আজিজ ভাই, তাদের প্রতি আমার যথেষ্ট সম্মান, কৃতজ্ঞতা বোধ আছে বিধায় আমি এখনও তাদেরকে সম্মান করে যাই, এবং অবশ্যই। জ্যাজ মাল্টিমিডিয়া আমার লাইফের মানে একটা বিশাল পার্ট, বড় একটা পার্ট হয়ে থাকবে। আচ্ছা, তো গোলুইয়ের প্রসঙ্গে আসছি, কারণ গোলুই থেকে এমন এমন খবর বের হচ্ছিল এবং পরবর্তীতে শাকিব খান পূজাচেরির প্রেম, এবং রীতিমতো এখনও কিন্তু শোনা যায় যে শাকিব খানের এক্স ছিল পূজাচেরি। তাহলে তো শাকিব খানের সাথে সব কাজই আমি করতাম, কোথায় গোলই কেন থেমে গেল? সেটাই আমার প্রশ্ন।
মানে শাকিব খানের সাথে এই দুটো প্রশ্নের উত্তর দাও, যে আসলে কি প্রেম ছিল? না না, প্রেম কেন থাকবে? আমি তাকে মানে সে ছোটবেলা থেকে আমাকে দেখেছে, আমি তাকে ছোট থেকে দেখে আসছি। প্রেম তো এত ইজি না ভাইয়া, এত তো বললাম আর প্রেম হয়ে গেল তা তো না। মানে আমি ভাইয়াকে, সাকিব ভাইকে যথেষ্ট পছন্দ করি অ্যাজ আ পার্সন হিসেবে, তারপর অ্যাজ আ অ্যাক্টর হিসেবে খুবই পছন্দ করি। সো প্রেম এত ইজিলি আসলে হয় না, কিন্তু একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং ছিল আমার সাথে। আমি যাদের সাথেই কাজ করি আমার সবার সাথে খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং। আচ্ছা, তাহলে সেকেন্ড কোয়েশ্চেনটা তুমি করে দিয়েছো, সেটা আমার প্রশ্ন হচ্ছে ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকার পরও সেই গোলুই কেন থেমে গেল? তারপরে কেন এই জুটিকে আমরা আর দেখলাম না? আমার কাছে মনে হয় কি, এখন আমরা যদি মনে করেন ধোয়া তুলসী পাতাও হই, দর্শক সেই নেগেটিভভাবেই নেবে যে না ওদের মধ্যে প্রেম আছে, ওদের মধ্যে মানে কিছু একটা আছে। সো আমি পার্সোনালি আমি চাচ্ছিলাম যে কোনো স্ক্যান্ডালে না গিয়ে আমি বাবা আমার মতন কাজ করি, সাকিব ভাইয়া তার মতন কাজ করুক। সো এত স্ক্যান্ডাল নিয়ে তো কাজ করা যায় না। কারণ যেটা হয় যে গোলুর পরে আরেকটি ছবিতে তোমাদের কাজ করার কথা ছিল, মায়া বলে একটি ছবি, এবং তুমি 7 জুলাই 2022 আমাদের বিনোদন সারাদিন অনুষ্ঠানে এসে বলেছিল মায়ার গল্প অসাধারণ, ইউ আর সো এক্সাইটেড, দর্শক কবে এই সিনেমাটা দেখবে, তুমি কবে অভিনয় করবে। সরকারি অনুদানের একটি ছবি ছিল এবং সেখানে তোমার নামও এসেছিল পত্রিকায় যে মায়াতে হয়তো তুমি অভিনয় করবে। পরবর্তীতে শাকিব খানের প্রোডাকশন থেকে কিংবা বিভিন্ন মারফতে জানা গেল যে এই ছবিতে তোমাকে অফারই করা হয় না, কিন্তু তারপরে দেখা গেল যে মায়ার সিনেমার নায়িকা ইধিকা পল এরকমও শোনা গেছে। সেই ছবিটা অবশ্য আজও হয়নি এবং কখনো হবে বলেও মনে হচ্ছে না। তো সেই ছবিটার কাহিনীটা কি আসলে? না না, সেই ছবিটার কাহিনী দেখেন, আমি যতদূর জানি মায়া হচ্ছে একটি সরকারি অনুদানের সিনেমা। সরকারি অনুদান তখনই হয় যখন আসলে যারা মেইন লিডে আছেন তাদের নাম কিন্তু প্রপোজ করে তারপরে সেই পারমিশনটা নিতে হয়, যতটুকু আমার ধারণা। তো সেখানে কিন্তু আমার নামটাই ছিল এবং সাকিব ভাইয়ের সাথে আমার এই ব্যাপারে গোলুর সময় কথাও হয়েছে। পরবর্তীতে হয়েছে কি হয়নি সেটা আলাদা ইস্যু, বাট আমার সাথে তো কথা হয়েছে। কথা না বলে তো আমি এত বড় একটা টিভি চ্যানেলে আমি বলতাম না, কিংবা এত প্রাউডলি কিংবা এত কনফিডেন্টের সাথে বলতাম না। এই যে যেমন আমি দম যখন করছিলাম আমাকে প্রযোজনা প্রতিষ্ঠান থেকে বলা হয়েছে যে এখন ডিক্লেয়ার না দেওয়া টাইপ, এটা আমি কিন্তু বলিনি। যখন আমার বলার সময় হয়েছে আমি তখন বলেছি। সো ওইটাও সেম। তো তার মানে হচ্ছে গিয়ে তোমাকে অফার করা হয়েছিল, কিন্তু আমরা ভুল জানি যে তোমাকে অফার করা হয়নি। হ্যাঁ, মানে অফার করা হয়েছিল বিধাই তো আসলে বলেছি। আচ্ছা, আরেকটা স্ক্যান্ডাল নিয়ে বলবে? আবার কিসের স্ক্যান্ডাল? ও মাই গড, আপনি কি আমার মানে বিয়ে ভাঙতে চান বলেন তো? বিয়ে কি হয়ে গেছে? হয়নি। আপনার এই পডকাস্ট দেখার পরে তো সবাই ভাবে যে এই মেয়ের মানে ক্যারিয়ারে এত স্ক্যান্ডাল। না, তুমি যেটা বললে তোমাকে ফিরিয়ে দেই, জনপ্রিয় মুখদের নিয়ে আসলে কথা হবেই পেছনে। তো স্ক্যান্ডাল মানে যে সেটা ট্রু স্টোরি তা তো না, গুজব গুজব। তো সেগুলো পরিষ্কার একটা ব্যাখ্যা চাই, কারণ পূজা চেরিকে তো সবসময় পাওয়া যায় না, চেরি ফুল তো ফুলের জায়গায় থাকে আর কি। তো আমরা একটু পরিষ্কার করে নেই যে শাকিব খান এর বাসায় বুবলি এসে তোমাকে নাকি চর মেরেছিল। এত ইজি? বুবলি আপুর সাথে, বুবলি আপুকে আমাকে যথেষ্ট আমি পছন্দ করি, শি ইজ আ ভেরি গুড অ্যাক্ট্রেস। বুবলি আপুর সাথে আমার 2টা অ্যাওয়ার্ড শোতে দেখা হয়েছে। একটা হচ্ছে আমার খেয়াল নেই, ওই সময় তাকে জিজ্ঞেস করেছে আপু কেমন আছো, এটা। আরেকটা অ্যাওয়ার্ড শোতে আমার সাথে কথা হয়নি, আমার মায়ের সাথে কথা হয়েছিল। আচ্ছা। সো এই 2টা অ্যাওয়ার্ড শোতেই দেখা হয়েছিল। এরপরে তার সাথে আমার পার্সোনালিও কোনো রিলেশন নেই, পার্সোনালিও আমি তাকে ওরকমভাবে চিনি না এবং কোনো দিন এক্সট্রাভাবে কথাও হয়নি। যেভাবে আমার অপুদির সাথে আমার যেরকম সম্পর্ক, আমি কিন্তু বুবলি আপুর সাথে ওরকমভাবে কোনো দিন কথাও বলিনি। সো একদমই গুজব। আচ্ছা, তাহলে অপুদের সাথে এত কথা হয়, বুবলির সাথে হয় না কেন? মানে দূরত্বটা কোন জায়গা? বলো না, খোলাখুলি বলে ফেলাও। আমি যতদূর জানি অপুদি যেখানে যাবে সেখানে বুবলি আপু যাবে না, কিংবা বুবলি আপু যেখানে যাবে অপুদি যাবে না। সো অপুদির সাথে কাজে আমার মনে হয় মিলে যায়। অপুদি যেই কাজটা করে সেখানে মনে হয় আমার একটা কাজ থেকে যায়। সো এভাবেই আসলে অপুদির সাথে আন্ডারস্ট্যান্ডিংটা ভালো। এবং অপুদিকে আমার মা খুবই পছন্দ করতেন, তার নিজের বড় মেয়ের মতন করে ট্রিট করতেন।
এবং আমি দেখেছি যে অপু বিশ্বাসের মায়ের প্রয়াণ দিবসে তুমি তাদের ছবি পোস্ট তারা করেছিলে। দেখেন আমার মা আর তার মা কি একই একই রকম রকম দেখতে। দেখতে। আমি আমি এই ব্যাপারটায় খুব ইমোশনাল, এবং তার মাও নেই, আমার মাও নেই, সব কিছু মিলে কিভাবে মিলে গেছে। So, তো যেটা অনেকেই বলে যে আমরা এতে অপু বিশ্বাস, বিতে বুবলি, সিতে চেরি, এই তিনজনের সাথে আসলে শাকিব খানের আর কোনো সিনেমা পাচ্ছি না। তো অপু বিশ্বাস বুবলিকে তো সামনে পাচ্ছি না। চেরির কাছে প্রশ্ন করতে চাই যে শাকিব খান পূজা চেরি জুটিকে কি আমরা কখনো আর বড় পর্দায় দেখবো না? আমি এটা কনফিডেন্সের সাথে বলতে পারছি না। যদি ডিরেক্টর কিংবা কোনো স্ক্রিপ্ট ডিমান্ড করে, অবশ্যই দেখতে পাবে। ভালো কাজের সাথে তো সবসময় আমি আছি। আর যদি এরকম স্ক্যান্ডাল সবাই দেখতে চায়, তাহলে আমার কাছে মনে হয় না দেখতে পাবে। আচ্ছা, স্ক্যান্ডাল বাদ, এবার একটা ট্রু স্টোরি বলো। আবার কি? মানে তোমার প্রেম এসেছিল মাঝখানে, তুমি একবার বলেছিলে যে প্রেম এসেছিল তবে ব্রেকআপ হয়ে গেছে। কোন সময়টায় প্রেম এসেছিল? এটা আমি কবে বলেছি? একটি টেলিভিশন চ্যানেলে কামরুজ্জামান বাবু ভাইয়ের সাথে। আমি জানি না, আমি এটা কি, আমার আমার আসলে খেয়াল নেই। বাট আপনি আমাকে এখনকার কথা জিজ্ঞেস করেন, আমি পাস্টে কি আচ্ছা বলেছি আচ্ছা, না এখনের বলেছি। কথা বলো। আর ইউ সিঙ্গেল? আপনার কি মনে হয় আমাকে দেখে? একদমই না। কারণ প্রেম হলে হয় না যে মুখে চোখে একটা জেল্লা কাজ করে এবং চোখে মুখে একটা অন্যরকম একটা আভা চলে আসে, এবং পূজার ভেতরে সেটা দেখতে পাচ্ছি। সো পূজা নীরবতাই কিন্তু সম্মতির লক্ষণ। কার সাথে প্রেম করছো? প্রেম করছি বলতে যে প্লিজ এগুলো বলো না যে আমি অভিনয়ের সাথে না প্রেম না, এগুলো করছি, বলবো না। আমি ক্যামেরার আপনাকে সাথে বলেছি প্রেম না যে আমি করছি। একদম আপনার পডকাস্টে একদম সরাসরি অ্যানসার যাহা বলিবা সত্য যাহা বলিবা। বলিব সত্য বলবো। এবং হ্যাঁ, আমি এঙ্গেজড। ওয়াও, এটা এই ফার্স্ট টাইম আপনার শোতে আমি বললাম। ও মাই গড। সো অফকোর্স অনেক বলেছি যে ভাই আমি সিঙ্গেল, অনেক সিঙ্গেল, অনেক সিঙ্গেল, বাট নো, আই এম নট সিঙ্গেল। তোমার আংটিটা দেখে না না, এটা আমার আমার পার্সোনাল আংটি। আংটি থাকলে আমার এই আঙ্গুলে থাকবে। এখন পর্যন্ত ওরকম ভাবে কোনো কিছু হয়নি, বাট অফকোর্স আমি সিঙ্গেল না। ফ্রম মিডিয়া? নো, আউট অফ মিডিয়া, নো ওয়ে, ইম্পসিবল। নো ওয়ে। কেন? আমি আমি যেই প্রফেশনে থাকি কিংবা যেই প্রফেশনে আমি আছি, সেই প্রফেশনের মানুষকে আমি বিশ্বাস করতে পারি না। ওকে, So, এটা কিন্তু অনেক বড় একটি কথা বলে ফেললা। কারণ আমি সবসময় নিজের প্রফেশনের মানুষকে দেখে এসেছি, তো বিশ্বাস করাটা খুবই টাফ। সো আমি চাই একটা সাংসারিক মেয়ে হতে। আমি চাই ডিভোর্স নামক যে একটা ওয়ার্ড আছে, সেই ওয়ার্ডটা আমার লাইফে না আসুক। হয়তোবা আমি এমনও করতে পারি, আমার সংসার লাইফটাকে ঠিকঠাক রাখার জন্য আমি আমার মিডিয়াও ছেড়ে দিতে পারি। এটা আমার খুব শখের একটি জায়গা, আমার ভালোবাসার একটি জায়গা। আমি ছোটোবেলা থেকে অনেক স্ট্রাগল করে আমি এই পর্যন্ত এসেছি। আমার মায়ের স্ট্রাগল ছিল, আমার স্ট্রাগল ছিল। সো ওই স্ট্রাগলটা আমি চিন্তাভাবনা করি, কিন্তু আমার সংসার বাঁচানোর জন্য আমি ছেড়েও দিতে পারি। তোমার বিয়ের প্ল্যান কবে? মানে আমি একটু হিসাব করছি কবে ও অ্যাক্টিং ছাড়তে পারে, তার আগে অনেক কাজ দেখতে কেন, হবে। আপনি কি আর কি। চান খুব না, তাড়াতাড়ি তার আগে ছেড়ে অনেক দেই? অনেক কাজ দেখতে হবে। দেখা যাক না, অবশ্যই। বাট আমার কারণ যে তুমি একবার বলেছিলে যে প্রেম আর কাজ একসাথে চলে না। হ্যাঁ হ্যাঁ, এটা মানে আমার যে পার্টনার, সে পূজা একটু he's a আমাকে very- একটু হজম করতে দাও। পূজা বলছে আমার পার্টনার। ও মাই গড, দেখছো আমার অনুমান কিভাবে সত্যি হয়? আমি বলছিলাম Oh তোমাকে, my তুমি God, গ্লো আমি জানি না করছো। এরপরে কিভাবে দর্শক নিবে, বাট আমি অনেস্ট হতে চাই এবং অনেস্ট অ্যান্সার দিচ্ছি। এত লুকোচুরি আসলে আমিও পছন্দ করি না। হ্যাঁ, রোজার মাস, আমিও মিথ্যা কিছু শুনতে চাই। লুকোচুরি, আমি বিয়ে করলে আমার পুরো পৃথিবী জানবে যে আমি বিয়ে করছি। আমি প্রেম করলে পুরো পৃথিবী জানবে যে আমি প্রেম করছি। অবশ্যই, সেটাই তো হওয়া হচ্ছে। সো আমি নিঃসন্দেহে আমি কোনো ডাউট না রেখে আমি বলছি। বাট আমার যে পার্টনার, হি ইজ ভেরি সাপোর্টিভ। সে আমাকে সব কিছুই ছেড়ে দিয়েছে, আমার মায়ের মতন আমাকে বলেছে যে তোমার যদি এটা করতে ইচ্ছে করে, কাজ করতে ইচ্ছে করে, তুমি করবে। তোমার যদি ছেড়ে দিতে ইচ্ছে করে, তুমি ছেড়ে দিবে। বাট তুমি তোমার চাওয়াটাকে তুমি প্রাধান্য দাও। সো এই জিনিসটা আমি পাচ্ছি এবং আমার কাছে মনে হয় আজীবনই পেয়ে যাব। বাট আমার যে ফিলিংস, আমার কাছে সবসময় মনে হয় যে দুইটা ব্যালেন্স করা খুবই টাফ। দাঁড়িপাল্লায়
একই জিনিস দিলেও একটু তো 19-20 হবে 19-20 হবে। সো 19-20 আমি চাই না, 20-20ই চাই। ও সো যদি মনে হয় যে আমি ব্যালেন্স করতে পারছি, ব্যালেন্স করব। যদি মনে হয় যে একটু ইমব্যালেন্স হয়ে গেছে, আই উইল লিভ। তোমার বিয়ের প্ল্যান কবে? দেখতে পারবেন অবশ্যই। মানে এই এবং বছর? আমার না 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 আমি 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 এটা বলতে পারবো না। এই বছর হতে পারে, সামনের বছর হতে পারে, 5 বছর পরে হতে পারে। বাট লেটস সি কি হয়। আচ্ছা এটা যখন বলো আমি কতদিন মানসিকভাবে পুরোপুরি প্রস্তুত হব, আমি জানি না কখন প্রস্তুত হব, মানসিকভাবে পুরোপুরি প্রস্তুত হব যে না আই এম রেডি টু গেট ম্যারিড, আমি বিয়ে করে ফেলবো। এইটা বলো যে কতদিন ধরে সম্পর্কে আছো? এটা বলবো না। বলো না নো 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 নো। কেন এটা হলো কি আমরা কোনো মাই পার্সোনাল রিলেশনশিপ উইথ আমি তো নামটা জিজ্ঞেস করছি না, কারণ তুমি একবার বলছিলে যে তুমি যদি প্রেম করো তুমি ডিরেক্ট বিয়ে করে ফেলবা আর প্রেম করবা না। তুমি তো সেই কথাটা রাখছো না। আমি প্রেম করছি না, আমার কিন্তু মানে কি বলে অ্যারেঞ্জ ভাবেই সব হচ্ছে, ফ্যামিলিগতভাবেই হচ্ছে। সো ওরকমভাবে প্রেম করছি না, আপাতত কাজই করছি। But দেখা যাক কিভাবে কি হয়। আমি আসলে এই ব্যাপারটা আচ্ছা আচ্ছা বেশি আচ্ছা বলে ফেলছি নাকি, আমার এখন কেমন জানি আনকমফোর্ট লাগছে। না, এটা মেয়েদের একটু যদি লজ্জা না থাকে, একটু যদি এই ব্যাপারটা না থাকে, তাহলে আর কি আছে বলো জীবনে। তো তুমি যে কথাগুলো বলছিলে আমার তো খুবই ভালো লাগছিল, পাশাপাশি আমি আবারও সেই মায়ের কথা মনে করছি আর কি, মা ঝর্ণা রায়। আর 10 দিন পরেই আগামী 24শে মার্চ তার চলে যাবার 2 বছর পূর্ণ হবে। ক্যারিয়ারের শুরু থেকে মানে আমি যেটা আমরা কথা বলছিলাম যে তার সাথে আমার তোমাকে নিয়ে এত কথা হয়েছে, এবং তার চলে যাবার কিছুদিন আগেও একটি শুটিং সেটে তার সাথে আমার কথা হয়েছিল, এবং তিনি আমাকে সবসময় বলতেন যে আমাকে বোধহয় রুম্মান স্যার বলে ডাকতেন কীরকম, আমার মনে হতো যে আমাকে স্যার বলে কেন। আমি অনেকবার বলছি আন্টি আমি স্যার নই, হ্যাঁ। এবং এটা দেখলাম যে উনি সবাইকে এভাবে করে কথা বলতেন আর কি, এবং বলছিলেন আমার মেয়েটাকে দেখে রাখবেন। আমি না তখনও বুঝিনি যে তিনি এত দ্রুত চলে যাবেন। মাকে কোন কোন মুহূর্তে সবচেয়ে বেশি মিস করো পূজা? কারণ মা তো তোমার সর্বাঙ্গেই ছিল এবং সব কিছুতে ছিল। যেহেতু সব কিছুতেই ছিল, প্রতিটা মোমেন্টে মিস করি। কারণ এই মানুষটা আমার দুর্দিনে যেভাবে আমাকে সাপোর্ট করেছে, হয় না অনেক সময় অনেক ফ্যামিলিতে মেয়ের কোনো কিছু খারাপ কোনো কিছু বের হলে একটু মারা কথা শোনায়, অনেক মারাই শোনায় যে তোর কারণে আমার মান সম্মান কিছু থাকছে না, এরকম অনেক ফ্যামিলিতেই শুনি আমি, এবং আমার অনেক ফ্রেন্ডকেও দেখেছি। বাট এই মানুষটা আমাকে যেভাবে মেন্টালি সাপোর্ট দিয়ে গেছে, আমি একটা ভুলভাল ডিসিশন নিয়েও ফেলতে গিয়েছিলাম, কিন্তু সেখান থেকে আমার মা আমাকে ওভারকাম করিয়েছে যে না এরকম করলে হবে না, তোমার সাকসেস হয়েই দেখাতে হবে। সো প্রতিটা মুহূর্তে তাকে মিস করি। এই যে যেমন গত পরশুও হঠাৎ করে দেখলাম কি একটা ভিডিও চোখের সামনে আসলো, যে একজন ছেলে তার মাকে একটা বড় সারপ্রাইজ দিচ্ছে, একটা গোল্ডের মালা দিচ্ছে। তো হয়তোবা আমি আমার মাকে অনেক কিছু দিয়েছি, কিন্তু আমার কাছে মনে হয় যে আমি তাকে কোনো কিছুই দিতে পারিনি, তার জন্য কোনো কিছুই করতে পারিনি। আমি এমন একটা সন্তান যে তাকে আমি প্রপার যেই সুখটা সেটা দিতে পারিনি। হয়তোবা আমার ভাবি আমাকে বলে, আমার অনেকেই বলে যে যতটুকু সে পেয়েছে, যতটুকু সে দেখে যেতে পেরেছে, দিস ইনাফ ফর হার। পূজা তোমার বয়সে অনেকেই সেটা পারে না, ইউ ভেরি লাকি দ্যাট তুমি Yes. সেটা করতে পেরেছো। এবং হয়তোবা আমি একটা ছবি দেখেছিলাম যে হসপিটালে মা মেয়ে হাত ধরে রেখেছে, এবং তখন আমার একটি কথা মনে হচ্ছিল, আন্টিরই কথা আমাকে বলেছিল, পূজা আমার হাতে লাঠি, আমার শক্তি, এবং সেটা তিনি সবসময় বিলিভ করতেন। হ্যাঁ। এই যে তুমি চোখে জল, তোমার চোখে জল এসেছে, তোমার আবেগী হচ্ছে, কিন্তু তুমি যে কত বড় স্ট্রং একজন মানুষ সেটিও আমি দেখেছি। লিপস্টিক চলচ্চিত্রটি মুক্তি পেয়েছিল 2024 সালের ঈদের কিছুদিন আগেই মা চলে গিয়েছিলেন। একটি ড্যান্স নাম্বার ছিল, সেটাতে তোমাকে অ্যাক্টিং করতে হবে, নাচতে হবে, এবং মা তখন আইসিইউতে ছিল। মাকে আইসিইউতে রেখে তুমি 2 দিন শ্যুট করেছিলে, এবং মা যখন চলে গেল তার 1 সপ্তাহের মধ্যে আমি দেখলাম যে এ কি পূজা আবার প্রমোশন করছে,
এবং সেটা নিয়ে কিছু মানুষ সমালোচনাও করছে যে এই মেয়েটার কি হয়েছে, যে মা মারা গেছে সে আবার কিভাবে এত সিনেমার কাজ করছে। কিন্তু তুমি যে এই বিষয়টিকে মাথায় রেখেছো, কারণ মা সবসময় বলতেন যে পূজা তোমাকে শক্ত থাকতে হবে, আমি চলে গেলেও তোমাকে স্ট্রং থাকতে হবে, তুমি সেটিকেই মাথায় রেখেছিলে। এক্স্যাক্টলি, কারণ মা সবসময় বলতেন কমিটমেন্ট কখনো ব্রেক করবি না। তোমার মানে তোমার যেই জায়গায় কমিটমেন্ট দেওয়া আছে, যেটাই হোক পৃথিবী উল্টে গেলেও সেই কমিটমেন্ট রাখার চেষ্টা করবি। যারা কমিটমেন্ট ব্রেক করে তারা মানে অমানুষের মতনই, তারা কোনো মানুষের পর্যায়ে পড়ে না। সো কমিটমেন্ট ব্রেক করবা না এবং কাজটাকে সবসময় প্রাধান্য দিবা। সো আমি আমার মানে যে যেরকমই যেভাবে সমালোচনা করুক, দিন শেষে আমি আমার মায়ের কথা শুনছি, মায়ের স্বপ্নটাকে পূরণ করছি, এটাই আমার জন্য অনেক কিছু। তুমি একবার একটা স্ট্যাটাস দিয়েছিলে না যে মায়ের ঘরে গিয়ে যখন শূন্য ঘরটা দেখে তখন আগের মতোই মনে হয় যে মা বোধহয় আছেন, এবং আগে যখন মাকে বলে বাসা থেকে বের হতাম এখনও নাকি তুমি সেটি করো। হ্যাঁ, এখনও করি। মায়ের রুমে বড় একটা মায়ের ছবি আছে, আমি তার সাথে কথা বলি, জানো এরকম এরকম হয়েছে, এরকম এরকম করতেছি, এরকম এরকম হবে। আমার কাছে মনে হয় যে তার ছবির সাথে না, তার সাথেই আমি কথা বলছি। এবং আমি 2 দিন আগে তার বিছানায় বসেছিলাম, মনে হচ্ছে যে এইখানেই সে শুয়েছিলেন, এখানেই তার হাতটা ধরেছিলাম। সো সে আছে, সে এখনো আছে, এখানেই বসে আছে। অবশ্যই। তোমার ওই কথাটা না আমার হৃদয় ছিঁড়ে গিয়েছিল যখন তুমি ওই গানের লাইনগুলোর মতো বলছিলে, আজ ইচ্ছে করে তোমার কোলে একটু মাথা রাখে, এই হৃদয়খানি উজাড় করে মা বলে ডাকে। মায়ের কাছে যাওয়া হয় এখন? প্রতিনিয়তই যাই এবং আহ, আমার খুবই আফসোস লাগে যে আমার এই মোমেন্টটায় সে আমার পাশে নেই, কিংবা আমি তাকে পাশে রাখতে পারিনি। হয়তোবা সৃষ্টিকর্তা চাইছিল না যে সে আরও ধুকে ধুকে কষ্ট করে সে মৃত্যুবরণ করুক, খুব তাড়াতাড়ি তাকে নিয়ে গেছে। এবং সে চাইতো যে সে বৃদ্ধ হয়ে যেন না মারা যায়, সে যেন খুব অল্প বয়সেই মারা যায়, তাকে যেন খুব কষ্ট না পেতে হয়। সো তার আয়ু ওইটুকুই ছিল, এবং আমি সবসময় প্রার্থনা করি যে সে যেখানেই থাকুক ভালো থাকুক, এবং সে সবসময় উপর থেকে আমাকে আশীর্বাদ করে যাক। মায়ের কাছে যাওয়া হয় প্রশ্নটা এই কারণে করলাম কারণ তুমি আরেকবার লিখেছিলে যে মা আমি তোমার কাছে শিগগিরই আসছি, তবে এটা খেয়াল রেখো যে ওখানে গিয়ে কিন্তু মিষ্টি খেও না, তোমার সুগার বাড়বে। আমার মা কথা কম শুনতো, সে মিষ্টি অনেক বেশি খেত। তাকে তার সাথে আমার এটা নিয়ে ঝগড়াও হতো। সে অনেকে ভাবতো কি যে মেয়ে খারাপ, মেয়ে এই যে এরকমভাবে মিসবিহেভ করতেছে, কিন্তু আমি যে কিসের জন্য মিসবিহেভ করি সেটা আমি ছাড়া কেউ জানে না, আমি আর উপরওয়ালা ছাড়া কেউ জানে না। সে কথায় কথায় মিষ্টি খেত, এবং তার খালি পেটে তার ডায়াবেটিক্সের পরিমাণ এত থাকতো, মানে এটা এক্সপ্রেস করার কোনো ছিল না। সো এর জন্যই আসলে ওই কথা থেকে কী বললাম যে উপরে গিয়ে যদি আমি দেখি তুমি মিষ্টি কোনো দিন খেয়েছো, তোমার একদিন কি আমার একদিন। এবং এটাও লিখেছিলাম যখন সে অসুস্থ ছিলেন, আমার কথা আমার 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 আর মার সাথে এমন সম্পর্ক ছিল, আমি একটু থেকে একটু কিছু হলে, পান থেকে চুন খসলে আমি সেটা মাকে এসে বলতাম। শি ওয়াজ মাই বেস্ট ফ্রেন্ড। আমার এক্সট্রা কোনো বেস্ট ফ্রেন্ড নেই জীবনে, আমার এক্সট্রা কোনো সার্কেল নেই, এক্সট্রা কোনো কিছু নেই, কিন্তু এই মানুষটাই হচ্ছে আমার লাইফের অনেক বড় কিছু। আমার যেটাই হোক, আমার সুখ দুঃখ, ভালো মন্দ, খারাপ সিচুয়েশন, ভালো সিচুয়েশন, সব সিচুয়েশনে আমি তাকে এসে বলতাম। সো যখন সে অসুস্থ ছিল তখন তো তার সাথে কথা বলার কোনো ওয়ে ছিল না। আস্তে 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 জমা রেখেছিলাম যে না, আচ্ছা ঠিক আছে, সে সুস্থ হোক, তাকে আমি এগুলো বলবো, এটা হয়েছে। এখন তো বলতে পারতেছে না কারণ সে সেই সিচুয়েশনে নাই শোনার মতো, আমি বললে এখন সে বুঝতে পারবে না। এটা জমিয়ে রাখি, এরকম জমিয়ে রাখি, এটা জমিয়ে রাখি, জমিয়ে রাখতে 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 না একটা কি বলবো, এক পৃথিবীর মতন আসলে কথা জমে গেছিল। সো জমতে 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 এমন অবস্থা হয়ে গেছে, হঠাৎ করে সে চলে গেছে, আমি এখন এই জমানো কথাগুলো কাকে বলবো। এতটাই ভেঙে পড়েছিলাম, এতটাই মানে নিঃস্ব লাগছিল
মনে হচ্ছিল যে আমিও তাড়াতাড়ি তার কাছে চলে যাই, গিয়ে আমি তাকে বলি যে তুমি আমার জমানো কথা না শুনে কেন চলে গেলে। একটু বাবার প্রসঙ্গে শুনি, কারণ পূজাচেরির মায়ের প্রসঙ্গে তো আমরা অনেক সময় অনেক কিছু দেখেছি শুনেছি, কিন্তু শ্রদ্ধেয় দেবপ্রসাদ রায় তার সম্পর্কে খুব একটা জানা হয়নি। বাবার সাথে পূজার কেমিস্ট্রি কিরকম? বাবার সাথে একজন বাবা মেয়ের যে কেমিস্ট্রি থাকে সেরকমই কেমিস্ট্রি, কিন্তু আমি আমার মায়ের সাথে খুব ফ্রি ছিলাম তো। অ্যাটাচড ছিল বেশি। হ্যাঁ, বাবার সাথে আমার ওরকমভাবে কোনো মেমোরিজ আমার নেই যতটুকু আমার মায়ের সাথে আছে। কিন্তু আমার বাবাও খুব সাপোর্টিভ, কিন্তু সেও খুব পছন্দ করে আমি যেভাবে কাজ করছি, যেভাবে কি। তাকে দেখে খুব আদুরে মনে হয়। হ্যাঁ, আমি তো বাবা ভক্ত একটা মেয়ে। মানে কোনো কিছু হলে, মানে কোনো থেকে, মানে একটু থেকে একটু কিছু হলেই বাবাকে এসে বিচার দিতাম, কিন্তু বিচার করতে আমার মাই। সো এই আর কি। যাই হোক, পূজা মানে কিভাবে কিভাবে যেন দেখতে দেখতে আজকে পডকাস্টটা একদম শেষ দিকে চলে এলাম। আসলে মা বাবা পরিবারের কথা বলবার পরে আসলে অন্য কোনো কথা বলতে ইচ্ছে করছে না। এত এত সমৃদ্ধ হলাম আজকে, কারণ পূজাকে এত আসলে ছোট শিশু শিল্পী হিসেবে দেখেছি, পূজার ভেতরটা অতটা জানা হয়নি, কিন্তু আজকে বুঝলাম যে আসলে পূজাচেরি কতটা শক্ত এবং পূজাচেরি কতটা দৃঢ়, কারণ তার মাথার উপরে মা বাবার আশীর্বাদ রয়েছে। অবশ্যই অবশ্যই, এবং আপনাদের ভালোবাসা, দর্শকদের ভালোবাসা তো অবশ্যই আছে। আমরা অবশ্যই দম দেখবো, ঈদে তো সব একদম। সিনেমা দেখবো, দম তো দেখবোই। দর্শকদের উদ্দেশ্যে কিছু যদি বলতে চাও। দর্শকদের উদ্দেশ্যে আসলে ঘুরে ফিরে তো সেম কথাই বলা হয়, বাট এই কথাই আবারও বলি, সব সময় যেভাবে ভালোবাসা, যেভাবে সাপোর্ট আপনারা দিয়ে গেছেন, আশা করছি ফিউচারে এরকমভাবেই, এরকম ভালোবাসাই বহাল থাকবে। এবং অনেক দিন পর একটা ভালো সিনেমা নিয়ে আসছি, যেটা আসলে আপনারা চাইতেন যে না, পূজা ভালো সিনেমা করবে, পূজার কামব্যাকটা আবার ভালো হবে। যেভাবে শুরু থেকেই পূজাকে দেখে এসেছি, সেরকমটাই একটি সিনেমা নিয়ে আসছি, দম। আপনারা অবশ্যই দেখবেন এবং ঈদটাকে খুব সুন্দরভাবে উদযাপন করবেন। যতগুলো সিনেমা আসছে, বাংলা সিনেমাকে আসলে অনেক বড় একটা জায়গায় নিয়ে যাবেন। আমার জন্য আশীর্বাদ করবেন, ভালোবাসবেন। আপনারা ভালো থাকবেন এবং সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। এবং থ্যাংক ইউ মাছরাঙা টেলিভিশন, থ্যাংক ইউ সো মাচ রুমান রশিদ খান ভাইয়া, আপনার এত সুন্দর একটি পডকাস্টে আমাকে ইনভাইট করার জন্য। আমিও একটু ওয়েটিংয়ে ছিলাম যে আপনার পডকাস্টে কবে আমি আসবো। যাক, আই এম ভেরি লাকি যে আপনার পডকাস্টে ফাইনালি আসতে পেরেছি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস আ লট। আমি একটু দর্শকদের কাছ থেকে বিদায় নিই। একদম। স্বপ্ন দেখতে সবাই চায়, কিন্তু স্বপ্নের পাশে দাঁড়িয়ে থাকার মতো দম কজনেরই বা থাকে? আজ পূজাচেরির সাথে কথা বলে আমি আবারও বুঝলাম, জনপ্রিয়তা আসবে, জনপ্রিয়তা যাবে, তবে সাহস, স্বপ্ন আর দম থাকলে জীবনের গল্পগুলো শুধু নিজের জীবনেই নয়, অন্যদের মাঝেও আলো ছড়িয়ে দেবে। প্রিয় দর্শক, ঈদের আগে দুর্দান্ত একটি পডকাস্ট হলো চিত্রনায়িকা পূজাচেরির সাথে। আপনারা যদি আজকের পর্বের আনকাট ফুল ভার্সন দেখতে চান, প্লিজ ভিজিট করুন মাছরাঙা প্রোগ্রাম এবং রেডিও 3 রাত 93.6 FM এর ইউটিউব চ্যানেলে। সেই সাথে যুক্ত থাকুন মাছরাঙা টেলিভিশনের ফেসবুক পেজে। আজ বিদায় নিচ্ছি। আসছে 28 মার্চ শনিবার রাত 9টায় জনপ্রিয় এক চলচ্চিত্র তারকাকে সঙ্গে নিয়ে আমি আবারও ফিরে আসব। ততক্ষণ পর্যন্ত ঈদ আনন্দের দিনগুলোতে আমাদের সাথেই থাকুন। বিদায়।